আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা পর্ব নিয়ে, তুমি কে আমি কে। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম, তুমি কে আমি কে। আমরা সবাই আসলে বাংলাদেশি এবং বাংলাদেশকে ভালোবাসি। এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম, এটাই হচ্ছে আমাদের ভেতরের, একদম ভেতরে, নিজেদের ভেতরে ধারণ করা সত্য কথাটা। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশি। এবং এই যে বাংলাদেশকে ভালোবাসা, এই দেশটাকে ভালোবেসেই 1 বছর আগে কিছু মানুষ জুলাইয়ের মাসে রাস্তায় নেমে এসেছিল, অনলাইনে অফলাইনে ফাইট করেছিল খালি হাতে। সবচেয়ে জরুরি যেটা, অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে খালি হাতে। প্রচণ্ড প্রতাপশালী শোষক দানবদের বিরুদ্ধে কিছু সাধারণ মানুষ তারা যুদ্ধ করেছিল খালি হাতে। সেই খালি হাতে যুদ্ধ করা কিছু মানুষগুলোর মধ্যে আমার কাছে আজকে যে দুজন আমাদের এখানে উপস্থিত আছেন, সেই দুজনের একজন হচ্ছেন আমার জুলাই তত ভাই, খুবই কাছের, অনেক আগে থেকেই। আরেকটা ভাই আছেন যে আমার পরিচিত, সেও কাছের, কিন্তু দুজনেই জুলাইয়ের যোদ্ধা। এবং আপনারা চিনবেন দুজনকেই আশা করছি, বিশেষ করে সুমন মুস্তাফিজ ভাই, ওনার নামটা বললাম, অনেকের নাম শুনেই হয়তো চিনে ফেলবেন তাকে। সুমন মুস্তাফিজ ভাইকে সবার আগে পরিচয় করাই দিচ্ছি। সুমন মুস্তাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন তো? না, হ্যাঁ, আপনার একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে আসি। সুমন মুস্তাফিজ ভাই আসলে কে, আপনাদের নিশ্চয়ই একটু রিকল করার দরকার আছে। রিকলটা হচ্ছে, একটু অনেকেই মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তখন তো আসলে মিডিয়াগুলো কী করেছিল আপনারা জানেন, সবাই হাসিনাকে চাটছিল তখন। ওই চাটার সময় যেটা ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু সিটিজেন জার্নালিজম চলছিল। সেই সময়ে একটা মানুষের কথা চলে আসে, এই সুমন মুস্তাফিজ, যিনি বলেছিল যে 50,000 টাকা নিয়ে বের হয়েছি ভাই, আরও 2 লক্ষ টাকার তোলা আছে বাসায়, দরকার হলে ওইটা নিয়েও বাইরে হবো। ঠিক আছে, এবং আমি যে জোশ নিয়ে বা জজবা নিয়ে বললাম কথাটা, এটার থেকে অনেক ভয়ঙ্কর, অনেক আগুন এবং অনেক কি বলবো, এটা পারমাণবিক শক্তি নিয়ে আসলে উনি বলেছিলেন কথাগুলো। তো সেই সুমন মুস্তাফিজ ভাই আজকে এখানে উপস্থিত। আরেকজন ভাইকে পরিচয় করে দিতে চাই, আমাদের আনসাং হিরো। আনসাং হিরো কেন বলি, অনেক হিরোজ আছে যাদেরকে আমরা সামনে দেখি নাই হয়তো কোনো ভিডিওতে বা কোনো ছবিতে, কিন্তু জুলাই আন্দোলনে ছিলেন, একদম সম্মুখ সারিতে ছিলেন। আর সেটা যদি হয় প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি হিসাবে, সেটা তো আরও বড় ব্যাপার। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র এবং জুলাই আন্দোলনের ওয়ান অফ দ্য আনসাং হিরো, আমাদের উৎস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। উৎস, কেমন আছো ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তুমি করে বলতেছি, তোর সাথে আমার তুইটাই সম্পর্ক। কেমন আছিস? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, কেমন সবকিছু ঠিকঠাক চলতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? জি আলহামদুলিল্লাহ। ওকে, গ্রেট। আমরা একটু সুমন ভাইকে দিয়ে শুরু করি। আমরা সুমন ভাইকে দিয়ে শুরু করছি আমাদের কনভারসেশন। তার আগে আমি আসলে একটু বলে দিতে চাই, সুমন ভাই হইতেছে আমার পার্সোনাল একটা ইন্সপিরেশনের জায়গা। আমি যখনই মনে করি যে আমার সাহস মনে কমে যাচ্ছে, তখন আমি ওনার ভিডিও ইদানিং মাঝে মধ্যে দেখে আমি একটা সাহস সঞ্চার করি যে এই মানুষটা যদি এইভাবে কথা বলতে পারে, এই সাহস দেখাইতে পারে, তাহলে আসলে আমার আর একটু সাহসী হওয়া উচিত। এনিওয়ে, সুমন ভাই, আপনার মতো সাহসী ভাই আপনি হচ্ছেন আবার অন্যভাবে সাহসী। আমিও তো বলছি একদিন দুই দিন, আপনি তো আপনার দিক থেকে আপনি মানে সর্বোচ্চ সাহসটাই আপনিও দেখাইছেন। মানে আমার ওপিনিয়ন আর কি, এটা আমার মনে হয়। কারণ আপনারা মিডিয়াতে থেকে যারা ছিলেন, আপনি যারা মিডিয়াতে ছিলেন অনেকদিন ধরে, মিডিয়াতে তো অনেক লোক আছে, কিন্তু তখন ওই সময় কিন্তু হাতে গোনা কিছু লোক ছিল, সবাই ছিল না তখন। ওই সময় ম্যাক্সিমাম মিডিয়ার লোকই কিন্তু ওই সরকারের মানে এটা মানে ইয়া হিসেবে ছিল আর কি, সুবিধাভোগী হিসেবে। এরকম আমি মানে সরাসরি বলতে যাচ্ছি, সত্যটাই বলতে যাচ্ছি, একদম ক্লিয়ার। এই শোটার একটা বড় বৈশিষ্ট্য আছে কিন্তু। আর আমি কিন্তু ভাই সত্য বলতে আমার কাছে ভালো লাগে। ও প্লিজ, আমি মানে ভয় পাই না। আই লাভ ইউ। আমার কাছে এইজন্য তো এর মধ্যে হচ্ছে আপনি একজন, আপনি আমার কাছে ফার্স্ট অফ অন। কারণ আপনি একজন ব্যক্তি যে কোনো কিছু সেন্ড করতে, মিডিয়াতে প্রকাশ করতে, কোনো কিছু করতে কখনোই দ্বিধাবোধ করেন নাই, কোনো প্রশ্ন কি আপনি পরোয়া করেন নাই। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি তো আমার জায়গা থেকে অনলাইন অ্যাক্টিভিজম আমি যতটুকু পেরেছি করেছি। কিন্তু প্রথমত যখন আমি মাঝখানে একটু বলি, প্রথমত যখন আমার এই ভিডিওগুলো হওয়ার আগে আমরা যখন যে নেট দেখতাম, নেট যখন খোলা ছিল, তখন কিন্তু আমি আপনার অনেক কিছু দেখেছি। তো ওই হিসাবে আমি কিন্তু আপনারগুলো দেখেও আবার আমি ইন্সপায়ার হয়েছি ভাই। এটাও কিন্তু একটা ব্যাপার, এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। এটা অনেক কিছু। আমি দেখছি যে
অনেক মিডিয়া চুপ হয়ে আছে, মানে সুবিধাবাদী মানে ওই সরকার পক্ষ নিয়ে কথা বলতেছে, অনেক কিছু প্রকাশ করতেছে না। বাট একমাত্র আপনি একজন ব্যক্তি ছিলেন যে আমার কাছে মনে হচ্ছিল যে উনি কতদিন বাঁচবে। আমি তো এমন চিন্তা করছিলাম যে আপনি আসলে কতদিন বাঁচবেন, আপনাকে কতদিন রাখবে। তারপরে মনে হয়েছিল যে আপনি ঘুম হয়েছেন কি না, কি আসে বিষয়। পরে তো যখন এই স্বাধীনের পরে যখন আপনাকে দেখলাম, যে মনে হলো না বেঁচে আছি, আমরা জীবিত আছি। না ভাই, আমাকে আমার মতো করে একটা স্ট্রাগল করতে হয়েছে। ব্যক্তিগত জায়গা থেকে বলবো, আমার মতো করে একটা স্ট্রাগল ছিল, সেটা হয়তো অনেক জায়গায় বলে উঠে হয় নাই। মানে কিন্তু আপনি আমাকে যেটা বললেন যে আমার ছোট ছোট কাজ, একদম বিন্দু পরিমাণ কাজটাও যদি আপনাকে ইন্সপায়ার করে থাকে, এটা আমার জন্য অনেক বড়। এটা আমার ইটস গ্রেটেস্ট অ্যাওয়ার্ড আমার লাইফের। এটা কারণ ওই যে বললাম, তখন তো এই পুরো বাংলাদেশের জনগণই কিন্তু জানে, তখন অনেক মিডিয়াই সত্য কথাটা প্রকাশ করতো না। অনেক ইউটিউবার ছিল, অনেক যারা অনলাইনে করে, তারা কোনো মিডিয়া লিখে করতো না। তা আমি আপনারগুলো প্রায় দেখতাম যে আপনি সব সত্যগুলো প্রকাশ করতেছেন, আপনি আহ্বান জানাচ্ছেন। তো এই কথাগুলো এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম টাইপের কাজ যারাই করতেছে তারাই তো সরকারের হয়ে যাচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে, সরকার হাতে পতন হয়ে যাচ্ছে। আপনাদের সবার দোয়ায় ঠিক আছে বেঁচে আছি। কিন্তু আমার বেঁচে থাকার আমার 3টা অপশন ছিল, সবসময় বলি, হয় আমি মারা যেতাম, নয় আমি গুম হতাম, নয় আমি পঙ্গু হতাম। এই 3টা অপশনের কোনোটাই আল্লাহ আমার জন্য রাখেন নাই। আল্লাহ আমার জন্য একটা মানে বিজয় রেখেছিলেন, সেই বিজয়ে আজকে এখানে বসে আছি। এনিওয়ে, এখন আমি সুমন ভাই আপনার জায়গাতে আসি। সুমন ভাই, ওই যে বের হয়ে আসলেন রাস্তায় ওই দিন, ঠিক আছে, মানে আমি জানি আপনি অনেক সাকসেসফুল একটা মানুষ, সাকসেসফুল বিজনেসের জায়গা থেকে আপনি যে কাজটা করেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ যেখানে করেছেন সেখানে আপনি খুবই সাকসেসফুল। আপনার অর্থনৈতিক অবস্থা খুবই সচ্ছল এবং কোনো ইস্যুজ নাই, ইনশাআল্লাহ আল্লাহ রাখছে। আপনি তো মানে ভালো আছেন, ওই ভালো থাকার সময় জীবন দিতে রাস্তায় নেমে গেছেন। এই ইন্সপায়ারেশনটা, এই যে আপনি যে এত জোশ নিয়ে কথা বলতেন এবং আপনার এটা ভাইরাল হইলো, আপনার কি ভয় করে নাই ভাই? ভয়ের চিন্তাগুলো তো আমি ওই যে ঘর থেকেও বের হইতে পারবো না, রাতের বেলা একা থাকতে পারবো না যদি ভয়ের চিন্তা করেন। আপনার ভয় তো নষ্ট হয়ে গেছে অনেক আগেই ভাই। কারণ আমি যখন আমি এটার ব্যাপারে মানে আমার খুব মানে সবচেয়ে বেশি খারাপ লাগে, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন মেয়েদেরকে অ্যাটাক করা হচ্ছিল পিছন থেকে, ওরা তো যাচ্ছে, ওরা যাওয়ার পরে ওদেরকে আক্রমণ করেছে, পরের দিন আরও নামলো। ওরা তো মেয়ে মানুষ, ওরা তো ভয় করে নাই, ওদের ভিতরে ভয়ের জিনিসটা কাজ করে নাই। আর আমি তো স্কুল জীবন, ছাত্র জীবন পার করে আসছি, এখন বিজনেস করতেছি, ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তো আমার ভিতরে জিনিসটা কাজ করছে। প্রথম যখন মাঝে মাঝে ওই বললাম না, এর মধ্যে আপনারও একটা ভিডিও দেখেছিলাম, দিছিলেন যে ওই যে ট্র্যাজেডির ভিডিওগুলো। এর মধ্যে আমার প্রশ্ন হলো যে মানুষগুলো এরকম করতেছে, ওদের আসলে চাহিদাটা তো মানে ন্যায্য চাহিদা, অযৌক্তিক কিছু না, যৌক্তিক কিছু। তো ওদেরকে কেন এরকম করা হচ্ছে? এত অপমান, এত লাঞ্ছনা কেন ওদেরকে বুক করতে হচ্ছে? তো ভিতরে খুব মানে প্রথম 1 দিন 2 দিন খুব মনে করলাম যে গভর্নমেন্ট হয়তো বা মেনে নেবে ব্যাপারটা, গভর্নমেন্ট মেনে নেবে। ছাত্রদের ব্যাপার, ও ছোট মানুষ, ওরা চাচ্ছে ওই যে কোটার নিয়ে একটা ব্যাপার নিয়ে, এটাই তো ছিল প্রথম, তো মনে 1 দফাই ছিল দাবিটা, এরকম মনে হয়। প্রথমে তো শুধু কোটার দাবি ছিল, এটারে মানলো না। এটার নিয়ে বিভিন্ন মানুষ এটা নিয়ে উস্কানি দিয়ে মানে ব্যাপারটা পুরা করে ফেললো। তারপরে শেষ পর্যন্ত এই যে স্বৈরাচারী সরকারের কর্মীরা, নেতারা যখন মেয়েদের গায়ে হাত তোলা শুরু করলো, তখন ভাই আমরা তো বাইরে থেকে টোকাই ভাড়া করে নিয়ে এসে ওই তো ওরাই যারা ছিল যত সব লোক আছে আজেবাজে সবগুলো নিল, টাকা পয়সা খরচ করে ওদের উপর অ্যাটাক করলো। তো তখন তো আর এগুলো দেখলে তো ভাই, আমি ওই যে আপনি বললেন আমি ভালো আছি, আমার কোনো কিছুর দরকার নাই, আমার না রাজনীতি না পলিটিক্স কোনো কিছুর দরকার নেই। সবাই যে কোনো কেউ না একটা দলকে পছন্দ করতে পারে, ভালোবাসতেই পারে। আমি কোনো রাজনৈতিক কোনো দলের কোনো ডিক্লারেড পোস্টে নাই, কোনো কিছু নাই। আমি একজনকে ভালোবাসতেই পারি, সেটা পরের সাবজেক্ট। তো আমার হচ্ছে আমি ভালো আছি, সুস্থ আছি, তো এই দেশটা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। আমার দেশের নেক্সট জেনারেশনরে ভালো রাখার জন্যই তো আমরা এত কিছু করতেছি। আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার ছেলে মেয়ে ভালো থাকা মানেই তো আমার দেশের নেক্সট প্রজন্ম ভালো থাকা। আমার দেশের নেক্সট প্রজন্ম ভালো না থাকলে তো ছেলে মেয়ে ভালো থাকবে না। অফকোর্স। তো ওরাই যদি কষ্ট আছে, ওরাই যদি ওদের সত্যটাকে সত্য বলতে না পারে, ওরা মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দিতে হবে ওদেরকে, এরকম কিছু শেখানো হচ্ছে। তো এখানে আমি তো তখন তার ঘরে বসে থাকার কিংবা ভয়ের কিছু নাই। সন্তানের জন্য তো বাবা মারা জান দিয়েই দেয়, বুঝলেন নাই?
সন্তানের জন্য বাবা মারা জান দিয়ে দেয়। আপনি তো তাদেরকে সন্তানই মনে আমি তাদেরকে আমার সন্তানের মতোই মনে করেছি। যখন আমার মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে, আপনার ছেলেদের গায়ে মানে আমার ছেলেদের গায়ে হাত তোলা হচ্ছে, মানে কি একটা অবস্থা হচ্ছে ভাই। তখন তো আসলে ঘরে থাকার মতো অ্যাটলিস্ট শরীরে যাদের রক্ত আছে, আমি মনে করি যারা মানবিক দিক যারা বিবেচনা করে, যাদের ভিতরে মানবতা আছে, তারা আমার মনে হয় ওই সময় ঘরে ছিল না এবং থাকার কথা না। এই অত্যাচারের পরে আসলে কোনোভাবেই আসলে ওইখান থেকে আপনি বীর বিক্রম হয়ে উঠলেন। আমার কাছে যেটা মনে হয় যে ভিতরে দেখেন, আপনি তো এত কিছু পাবেন বা আপনি জিতবেন বা আমরা জিতবো, আল্লাহ ব্যতীত কেউই বলতে পারে না 36 জুলাই হাসিনা পালাবে, তা আবার ভারতে পালাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও নিজেও কিন্তু জানি না। আমার যখন বলছে আমাকে, কিন্তু ওই সাংবাদিক আমাকে, উনি যেটা বললো, হঠাৎ করে আমার সামনে ক্যামেরা আনলো যে ভাই আপনি যে এত কিছু করতেছেন আপনার ভয়, মানে আমার ছেলে ফেলে মরে যাচ্ছে, আমি ভয়ে থাকলে আমি কিসের ভয় ভাই? আমি এটা তো আসলেই তো আমার দেশ, এটা আমার দেশ না ভাই। আমাকে দিয়েই তো সরকার, আমাকে দিয়েই তো নেতা, তো আমি এখানে ভয় পাবো কেন? দেশ তো আমার, এটা আমি জন্ম হওয়ার পর আমার বাপ বলে দিয়েছে এটা তোমার দেশ, এটা আমার দেশ, এটা সকলের দেশ, এটা কারো একার সম্পত্তি তো না। তো আমি এখানে ভয় পাওয়ার, দেশটা কারো বাপের না, না অবভিয়াসলি কারো বাপের না ভাই, এটা আমাদের সকলের দেশ ভাই, সবার বাপের। এটা হচ্ছে আমার ওপিনিয়ন ছিল। আমাকে সাংবাদিক প্রশ্নগুলো, ভাই আপনি ভয়, আমি কি ভয়ের কি আছে? আপনার সিকিউরিটি সেফটি ইন দিস টাইম, যেটা রিয়েল কথা, সে নিজেই তো আনসেফটিতে ভুগতেছিল, আমাকে কি সেফটি দেবে? মানে সে আমার সেফটির যদি চিন্তা করতো তাহলে তো দেশের এই অরাজকতা তৈরি হইতো না। ঠিক, এই অরাজকতা তখন তৈরি হইতো না। আমি মানে ওই আমার টোটাল ভিডিওটা যে ওই যে বললাম সন্ধ্যা 7টা-8টার দিকে আমার চোখে পড়ছে, কিন্তু এটা হয়তো বা মানে এই মিডিয়াতে গিয়েছিল হয়তো বা 4টা না 4:30টার দিকে মনে হয়, সম্ভবত 4:30টার দিকে। তো আমি কিন্তু তখন কিন্তু অনেক কিছুই ওই যে জানতাম না যে আমার এটা এরকম হয়েছে। কিন্তু 7টা 7:30টার সময় আমার একজন ফোন দিয়ে বলতেছে, হঠাৎ করে একটা আননোন নম্বর থেকে ফোন, কই আছেন আপনি ভাইয়া? আমি কে বলছেন? কোথায় আছেন বলতেছি। আমি বাসায়। কোত্থেকে আসলেন? আমি মাত্র আমি ঢুকলাম, আমি পানি খেয়ে আবার একটু রাস্তায় যাবো। আমি ভাবছি হয়তো কোনো যোদ্ধা সাথে নিয়ে যাবে। আমাকে বলছে কে? আপনি বের হন, আমি দেখতেছি। আমি কি ওই যে এই যোদ্ধা হয়েছেন, ফাইটার হয়েছেন? তখনও কিন্তু আমি বুঝতে পারি কি, বলে এসে ফোনটা কেটে দিল, থ্রেট করলো। ওই নাম্বারে ফোন দিলাম, ফোন যাচ্ছে না, ফোন দিলাম, ফোন যাচ্ছে না। তারপরে তখন হঠাৎ করে আমার ছোট একটা ফ্রেন্ডের ভাই বলতেছে, ভাই আপনার একটা ভিডিও, আমার ভিডিও, এরকম ভিডিও তো অনেকে আরও সাক্ষাৎকার, যে বললাম 18 তারিখ সাক্ষাৎ দিলে এরকম ভিডিও অনেকেই সাক্ষাৎকার নিছে। আমি তো আর নিয়েছে দেখছে আমার সিচুয়েশন, আমি তো দেখেছি ভাই। ওই ঘটনাটা ছিল মনে 4 তারিখে। 4 তারিখে দুপুরের রৌদ্রটা, যারা মাঠে ছিল প্রায় এই 12টা থেকে 2টা পর্যন্ত, রোদের যে কি তাপ ছিল যা আপনি কখনোই রিয়েলাইজ করতে পারবেন না। ইভেন দোকানপাট তো সব বন্ধ, পানি খাবার তো আমরা পাচ্ছিলাম না। ওখানে এই যে বাংলা মোটরের এই পাশে একটা দোকান, সেটা বন্ধ, টেস্টি ট্রিটের দোকান বন্ধ, দোকান খুলবে না, শাটার নামানো। তো আমি তো ওর উপরে ভয়ও দেখাইলাম, আমি আইনের লোক, দরজা খুলেন, কোনো সমস্যা নেই, পুলিশের লোক বলছিলাম। পরে সে দরজা খুলছে, আমি শার্ট করে ঢুকছি। আমি তোমার কিচ্ছু হবে না, তোমার এই দোকানে যা আছে সব আমি কিনে নিলাম। ও বলছে স্যার আমাদের দোকান খুলে নিষেধ। কে নিষেধ করছে তোমাকে দোকান খোলা? পানি নেবো আর কিচ্ছু না। ভাই আপনার ওই যে মানুষ ওই যে দান খরাত করে না, ত্রাণ দেয় না, সামনে ত্রাণ নিয়ে গেলে যেমন ছোটাফাটা করে নিয়ে যায়, আমি পানির 2টা কেজ বাইর করে শুধু সামনে রাখছি, এটা নিয়ে যাব ভাই। মেয়েরা ভাই, আমি ভিতরে ঢুকার পরে ভাই আমি 1-2 মিনিট কান্না করছি, চোখে পানি চলে আসছে। কতটুকু তৃষ্ণার্ত, কতটুকু মানে পিপাসা ফিল করলে ওরা, এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সবগুলো। হ্যাঁ, ওরা তো আর ওই যে ওইরকম ফ্যামিলির না যে 1 গ্লাস পানির জন্য ওরা রাস্তাতে ঘুরতেছে, কিন্তু ওই পানিটার জন্য কি যে করলো ওরা, ছেলে মেয়ে সবগুলো। আমি তো মানে আমি এইগুলো করার পর আমি শুধু চিন্তা করলাম যে এটা তো সবচেয়ে বড় সোয়াব ভাই। আমি তো আসলে ওখানে সন্ত্রাসী করতে যাই নাই, আমি গেছি, আমার ওয়ে ছিল একটা তৃষ্ণার্ত মানুষকে আমি একটু পানি পান করাবো, তাদের তৃষ্ণার্ত দূর করব, ক্ষুধার্ত মানুষকে একটু খাবার দেবো, তাদের ক্ষুধা একটু নিবারণ করার চেষ্টা করব। কারো উসিলা তো লাগে ভাই, সব কিছুরই একটা উসিলা লাগে ওইটা। কিন্তু আমি আসলে এখন আমার কাছে আফসোস লাগে ভাই যে আমি হয়তো ওই পরিমাণ করতে পারিনি, কারণ ওখানে তো অনেক লোক ছিল সেদিন ভাই। ওই দিন তো আমি তো ওই যে মৌচাকের এদিক থেকে শুরু করছিলাম যাওয়া, এই নিয়ে যাচ্ছি, মিছিল নিয়ে যাচ্ছি, আন্দোলন নিয়ে যাচ্ছি, করতেছি, পানি দিছি। মৌচাকে দেখার পরে
এখানে এসে একটা দোকান পেলাম, পরে আর পাচ্ছিলাম না। পরে দেখলাম হকাররা পানি বিক্রি করতেছে। ছেলে ফেলে আমার সোনার ছেলেরা যখন এই যে বের হয়েছে, অনেকের পকেটে টাকা ছিল, অনেকের ছিল না। ওরা তো ছাত্র, ওরা তো আর আমার মতো বাপের মতো ইনকাম করতো না, কিন্তু ওদের কোনো ইয়ে ছিল না। ওরা হয়তো বাসা থেকে টাকা আনলে সেটার জন্য জবাব দিতে করতে হইতো। ওই হকাররা পানি বিক্রি করতেছে, ওই পানিটা কিনে খাবে সেটা নিয়ে ওদের ভিতরে হয়তো একটু ইয়ে ছিল। তো আমি যখন পানি পাচ্ছিলাম না, 4-5টা হকার ছিল, আমি সেখানে নামাও পানি বসে এত টাকা দিতেছি, কিন্তু কয়টা আছে ওইটা আর দেখার সময় নাই। দিতেছি পানি যা ছিল সেদিন পানি মনে করে মোটামুটি শেষ হয়ে গেছিল। তো আমার কাছে কষ্ট লাগছিল, একটা মহিলা ছিল, আমি ওনারা যদি আরেকবার পাইতাম আমি ওনার পাশ হয়ে সালাম করতাম। ওনারা খুব মিস করি আমি। যারা দেখলাম আপনার ওই যে শরবত, বাসা থেকে শরবত বানিয়ে নিয়ে আসছে, একটা জগ দিয়ে, গ্লাস দিয়ে। যদি বাংলা মাঠের আশেপাশে ওই বিল্ডিং এর আশেপাশে সিসিটিভি থাকে, ওনারা অনেকে ইয়ে করতে পারবে। শরবত নিয়ে এসে উনি সবাই শরবত দিচ্ছে। আমার এসে বলতেছে, বাবা তুমি এক গ্লাস শরবত খাও। মা এটা আপনি অন্য কেউ খাওয়ান, আমার অন্য ছেলে ফেলে থাকুক, তুমি খাও, তুমিও তো আমার একটা ছেলে। মানে উনি মনে হয় আমি কি ভাই, উনি এক গ্লাস শরবত খাওয়াই মনে হয় উনি ফিল করতেছিল যে ওনার কাছে এত শান্তি লাগতেছিল ভাই। তখন বাস্তব কথা ভাই, আমার দেশে আসলেই আমরা সবাই ভালোবাসি, এটা কথা মিথ্যা না ভাই। শুধু আমি একা ভালোবাসি আমার কাছে সেদিন এটা মনে হয় নাই, সবাই দেশকে ভালোবাসে অবভিয়াসলি। আমার দেশকে সবাই, মানে মানুষের ভালোবাসা ভিতরে কি ছিল সেদিন যারা রাস্তায় ছিল তারা বলতে পারবে। ওকে, আপনার কাছে আমি আবার ফিরবো। শোন ভাই, আপনার আসলে আপনি যেভাবে বর্ণনা করেন, মানে আমি বলবো ইউ আর এ বিউটিফুল স্টোরি টেলার অলসো। যেই ট্রু স্টোরিগুলো অনেকেই গুছায়, অনেকে বলতে পারে না, কিন্তু আপনি বলতে পারেন সেটা মানুষের মনে দাগ কাটে। এবং আপনি যেহেতু সম্মুখ যোদ্ধা এবং আমার রাস্তায় ছিলেন, আপনি যেই দৃশ্যগুলো দেখেছেন, একদম আপনি যেভাবে বর্ণনা করতেছেন, এগুলা যে কোনো মানুষকে, বিজ্ঞান মানুষকে অবশ্যই নাড়া দিবে এবং তাদের ইমোশনাল করবে তাদেরকে। তবে অবশ্যই আমি আপনার কাছে আবার ফিরবো। আমি একটু উৎসকে নিয়ে কথা বলি। উৎসের সাথে উৎস, জি ভাই, আন্দোলনের সময়গুলো কথা মনে আছে নিশ্চয়ই? ভাই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো তোর সাথে তখন আমার কথা হইতো নিয়মিত, রাতের পর রাত আমাদের একসাথে। নর্থ সাউথের ছেলেরা কি করছে, ইস্ট ওয়েস্টের ছেলেরা কি করছে, ওই রাতগুলো, ওই দিনগুলো মানে মনে আছে যে প্রতিদিন বের হতি, তুই তো জানিস না যে বাসায় নাও ফিরতে পারিস, মানে আর বেঁচে নাও ফিরতে পারিস, কেননা তোরা তো ফাইট করছিস সরাসরি এবং খালি হাতে, তাই তো? মানে এই যে প্রতিদিন বের হয়ে যাওয়া, বাসা থেকে, ঘর থেকে বের হওয়া, না ফিরতে পারিস জেনেও আর ঘরে জীবিত অবস্থায়, এই শক্তিটা কোথা থেকে আসলো? এবং ওই সময়ের কিছু স্মৃতি রোমন্থন চাইলে করতে পারিস। ভাইয়া যদি শক্তি আর সাহসের হিসাব বলি, তাহলে শক্তি আর সাহসের হিসাবের মধ্যে আপনি একজন ছিলেন, বা আপনার মতো যেসব মানুষ ছিল তারা ছিলেন। ভাইয়ের মতো মানুষ যারা ছিল, যারা রাস্তায় সহযোগিতা করেছে। যেমন আমার আন্দোলনের শুরুর দিন ছিল 16 জুলাই। যখন আমরা 16 জুলাই প্রগতি সরণির রোড ব্লক করি যমুনা ফিচার পার্কের সামনে এসে, তখন আমরা খুবই স্বল্প পরিসরের একটা কোয়ান্টিটি নিয়ে আমরা ওইখানে এসেছিলাম। আমাদের ম্যান পাওয়ার খুবই কম ছিল। 17 তারিখে পরিমাণটা আরেকটু বাড়লো। 18 তারিখে যখন আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পাশে থেকে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইরা আমাদের সাথে যোগ হয়। তো আমরা আমাদের অবভিয়াসলি দূরে ছিল, বাট আমরা সবাই একসাথে হওয়ার চেষ্টা করছিলাম। আমরা যখন জানি যে ব্র্যাকের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, ব্র্যাকের গেটের বাইরে থেকে ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, তখন আমরা যমুনা ফিচার পার্কের সামনে থেকে একটা গ্রুপ ওখানে স্ট্যান্ড বাই ছিলাম। আর আমরা যে গ্রুপটা এসেছিলাম, আমরা বাড্ডা অভিমুখে রওনা হই। তো আমরা যমুনা ফিচার পার্কের সামনে থেকে বাড্ডা পর্যন্ত যখন আমরা যাচ্ছিলাম, ওই সময় আমাদের নতুন বাজার বাসতলা থেকে প্রথম আমাদের উপরে হামলাটা হয়। 3টা থেকে 4টা সাউন্ড গ্রেনেডের মতো পড়ে। তো আমার এই জায়গায় খুবই মজার একটা ঘটনা আছে যে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনে আমি নিজেও মানে অনেকটা আশঙ্কায় ছিলাম যে হচ্ছে কি, কারণ এটা তো আমার প্রথমবার, আমি এই সিচুয়েশনের আগে কখনো ফেস করি না, আন্দোলন তো করিস নাই। আমি সামনে ফোকাস করতে পারছিলাম না, আমি পেছনের দিকে ঘুরে তাকাইছি যে সবাই কি পেছনে দৌড়াইতেছে, আমার কি পেছনে যাওয়া উচিত। কিন্তু আমি যখন পেছনে তাকায় দেখছি সবাই পেছন ফিরে দৌড়াচ্ছে না, সবাই ওই শব্দ অভিমুখে দৌড়াচ্ছে। সবার চোখে আমি প্রতিশোধ দেখতে পাইছি, মানে শব্দ যেদিক থেকে আসছে ওইদিকে দৌড়াচ্ছে, সবাই ওইদিকে দৌড়াচ্ছে।
আমার ধারণা ছিল যে আমাদের যে বোনরা ছিল ভার্সিটির তারা তো আমরা আসলে কখনো এই সিচুয়েশনটা ফেস করি নাই যে আমাদেরকে গুলির বিপরীতে যে দাঁড়াতে হবে, টিয়ার শেল জিনিসটা কিভাবে আমাকে হার্ম করতেছে, সাউন্ড গ্রেনেড জিনিসটা কিভাবে কাজ করে, আমরা কখনো এই সিচুয়েশনটা ফেস করি নাই। ইভেন নাটক সিনেমা ব্যতীত এই জিনিসগুলো আমরা কখনো দেখিও নাই। তো আমি যখন প্রথম 3টা অথবা 4টার মতো সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাই, ওইখানে সারি সারি বিআরটিসি ডাবল ডেকার বাস দাঁড় করানো ছিল। তো ওই দিক থেকে আওয়াজটা যখন আসছে তখন আমি পেছন ফিরে তাকাইছি যে পেছনে কেউ দৌড়ে পালাচ্ছে কিনা। আমি একটা ব্যক্তিকেও দেখি নাই যে পেছন ফিরে দৌড়াচ্ছে। সবাই ছিল যে দিক থেকে আওয়াজটা আসতেছে, সেটা পুলিশ মারুক বা হাসিনার বাহিনী মারুক, যেই মারুক, সেই অভিমুখে দৌড়টা ছিল। আমরা যখন বাড্ডা এসে দাঁড়াই, বাড্ডা এসে দাঁড়ানোর পরবর্তী সময়ে পুলিশ ওই সময় থেকে আমাদের উপরে হামলা শুরু করে। তারা ছড়াগুলি মারছিল, তাদের তরফ থেকে টিয়ার শেল আসতেছিল, সাউন্ড গ্রেনেড মারতেছিল, মুহুর্মুহু হামলা চলতেছে। এই সময়ে প্রত্যেককে দেখছি সেমভাবে স্ট্যান্ড বাই থেকে ফাইট দিয়ে যেতে। হয়তো আমার একটু ডিস্টেন্স মেনটেন করে আসতে হয়েছে, বাট আমরা প্রত্যেকটা বার পুলিশকে ধাওয়া দিছি। তারা আমাকে একটা ধাওয়া দিলে আমরা তাদেরকে 2টা ধাওয়া দিয়ে নিয়ে গেছি, যার কারণ স্বরূপ তারা বাড্ডা থেকে দৌড়াতে দৌড়াতে তাদেরকে রামপুরা ব্রিজের কাছাকাছি যে কানাডিয়ান ইউনিভার্সিটিতে শেল্টার নিতে হয় এবং তাদেরকে হেলিকপ্টারে করে ওইখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। তাদের সিচুয়েশনটা এমন ছিল যে তারা প্রত্যেকে অস্ত্রধারী, বাট আমরা নিরস্ত্র। আর ভাই যে কাজটা করেছেন, ভাইয়ের মতো হাজারো মানুষ সেখানে ছিল। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন রাস্তার 2 ধার দিয়ে ভাইয়ের মতো হাজার হাজার মানুষ, যারা হয়তোবা কেউ পানি দিচ্ছে, কেউ স্যালাইন দিচ্ছে, কারোর কাছে ফার্স্ট এইড কিট ছিল। আবার অনেকে দেখা যাচ্ছে যে আমাদের সাথে বৃদ্ধ মানুষ, দাড়ি পেকে গেছে, বাচ্চা মানুষ, যাদের এখন মানে ভয়ে বেরি হওয়ার কথা না, তারা আমাদের সাথে মিছিলে যোগ দিচ্ছে। আমরা এভাবে পর্যন্ত মধ্যবাড্ডা পর্যন্ত যাই এবং মধ্যবাড্ডাতেই আমরা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো এরকম অবরুদ্ধ থাকি। তারপরে এই ফাইটের মানে আমরা ফাইট ব্যাক দিয়েই আসলে জিনিসটা ওভারকাম করি। এবং এই সময় আমার একটা ঘটনা ঘটে যে আমি যখন ওই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে আমি রাস্তার সাইড দিয়ে যখন ড্রেনের উপর দিয়ে হেঁটে আসছিলাম, পেছন ফিরে আসছিলাম, তখন ধাক্কা খেয়ে আমার পা মুচকে যাওয়ার মতো একটা অবস্থা হয়। ওই সময় আমার বন্ধু কাউসার আমার সাথে ছিলেন। ও আমাকে ধরে আসলে আমাকে যে কোথাও দাঁড় করানোর জায়গা পাচ্ছে না। ওইখানে একটা ফার্মেসি ছিল, অনেক ওয়েল নন ফার্মেসি, আমি নাম বলতে চাই না, হয়তো বা এখন যে তাদের কোনো সমস্যা হলেও হতে পারে, কিন্তু তারা আমার পা মচকানো বা আমি পায়ে আঘাত পাইছি, পাটা ভাঙলো কিনা বা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটুকু জানতেও চায় নাই। তারা আমাকে ভেতরে অবস্থানও করতে দেয় নাই। এমনকি ভেতরে অবস্থান করা তো দূরের কথা, আমি ভাবতেছিলাম যে পা একটু শক্ত করে যদি ব্যান্ডেজ করি তাহলে হয়তো আমি হাঁটতে পারবো বা পায়ের শক্তিটা মানে আগের মতো পাবো। তারা আমাকে ওই সার্ভিসটাও দেয় নাই। আমি তো পেইড সার্ভিস চাচ্ছিলাম, আমি তো শেল্টারও চাইতে চাই না। এটা মধ্যবাড্ডাতে কোন হসপিটাল? ফার্মেসি, অনেক ওয়েল নন একটা ফার্মেসি। আচ্ছা, ওকে, এটা মানুষ বুঝে যাবে। হ্যাঁ। তো এরপরে যখন আমি জাস্ট তার 2 বিল্ডিং পরে ছিল, আমি নামটা বলি যেহেতু তারা আমার উপকার করছে, টেস্টিডিটের ব্রাঞ্চ ছিল। আরএফএল এর অপোজিট সাইডে, রাস্তার অপোজিট সাইডে টেস্টিডিটের যে ব্রাঞ্চটা, ওই ব্রাঞ্চে ভাইয়া ছিল 2 জন, একজন আপু ছিল। আমরা যখন বাইরে থেকে যে নক করি, তাদের তো শাটার নামানো, যখন আমরা বাইরে থেকে যে নক করি খুবই কাকতালি ভাবে, কিন্তু ভাইয়ারটাও মনে হয় দোকান ছিল না। হ্যাঁ, তখন হচ্ছে আমাকে ভেতর থেকে বলা, মানে ভেতর থেকে শাটার একটু উঠায় জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো ওইখানে সিঁড়ি ভেঙে উঠতে হয়, সিঁড়িতে সবাই বসা ছিল। তো আমি যেহেতু পায়ে আঘাত পাইছি বা পা মুচকে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে, আমি দৌড়াইতে পারবো কিনা আমি এটা বুঝতেছিলাম না। তো আমি একরকম ভয় পেয়েই আমি ভাবতেছিলাম যে আমি এটার কোনো আগে ব্যবস্থা করি, তারপরে আমি আবার রাস্তায় ফিরবো। অসুস্থ হয়ে তো আর 3 জনের সমস্যা বাঁধানোর কোনো দরকার নেই। তখন টেস্টিডিটের মধ্যে ওই 2 ভাই শাটার উঠায় আমাকে ভেতরে নেয়। তারা ঠান্ডা পানি থেকে শুরু করে, আমি খাবার খাইছিলাম, আমার মনে পড়ে আমি প্রথমে একা একটু খাবার খেয়ে নিছিলাম, ওইটার বিলও তারা নিছিল না। পরবর্তীতে 2 জন আপু আসে, যারা হয়তোবা হিটস্ট্রোক টাইপের সমস্যা হচ্ছিল, যেহেতু তীব্র গরম ছিল। এমনকি গরমের এত তীব্রতা ছিল যে আমরা যখন যমুনা থেকে বাড্ডা অভিমুখে হাঁটতে থাকি, তখন আমরা যমুনা ফিউচার পার্ক থেকে নর্দার দূরত্ব খুব বেশি না, কিন্তু আমরা যখন নর্দা ক্রস করি তখনই দেখতেছিলাম যে জুতাই মনে হয় গরম হয়ে উঠতেছে। পিচ ঢালা রাস্তাটা এতটা গরম ছিল যে মনে হচ্ছে যে জুতাটাই হচ্ছে গরম হয়ে উঠতেছে, পায়ে ফোসকা পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এই ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে, দৌড়াদৌড়ির মাঝখানে অ্যাকচুয়ালি পায়ে ফোসকা পড়ে। যে সময় দেখা যায় যে আমি 4টার দিকে যখন কানাডিয়ান ইউনিভার্সিটির উপর থেকে
পুলিশ বাহিনী, হাসিনার পুলিশ বাহিনী যখন পালিয়ে যাচ্ছিল হেলিকপ্টারে করে, তখন আমি বুঝলাম যে অবস্থা পুলিশ লীগ আমি যখন আজ করতে পারি যে অবস্থা স্বাভাবিক, এখন আর আমার ভাইদের কোনো ক্ষতি হয়তো বা চাইলেও করতে পারবে না, তখন আমি নিশ্চিন্তে আমার ওই বন্ধুটার সাথে করে আমি বসুন্ধরা গেটে আর কি যমুনা ফিচার পার্কের সামনে অবস্থান করি। আর এই সময় আমি আরও একটা আশ্চর্যজনক ব্যাপার দেখি, প্রথম দিন থেকেই বোনেরা আমাদের সাথে ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে আসতেছিল। আমি 4টা থেকে 4:10 মধ্যে আমি বসুন্ধরা গেটে অবস্থান করি, আর রিক্সায় করে হেঁটে এভাবে আর কি ভেঙে ভেঙে আসছিলাম। ওই সময় মাদ্রাসার ভাইরা আসলো, মাদ্রাসার ভাইদের সাথে আমার ইফতার করার একবার সুযোগ হয়েছিল। সেখানে দেখেছি তারা বড় থালাতে করে একসাথে 4-5 জন করে করে আর কি খাওয়া দাওয়া করে। তো তারা আপেল কেটে নিয়ে আসছে, তাদের কাছে ফল আছে, তাদের কাছে জুস আছে, তারা বালতি ভরে কলস ভরে জুস নিয়ে আসছে এইখানে কার কি লাগবে সেটা জেনে, মানে তাদেরকে খাওয়ানোর জন্য। তখন বাজে বিকেল 4টা, তারা সন্ধ্যা পর্যন্ত অবস্থান নেয় এবং তার পরবর্তী সময় থেকে আমাদের অ্যাকচুয়ালি কোন মাদ্রাসা ছিল আমি এটা বলতে পারবো না, কিন্তু আমাদের যমুনা ফিচার পার্কের আশেপাশেরই কোনো মাদ্রাসা হবে অথবা ততোধিক মাদ্রাসা থেকে লোকজন আসে। তো সকলের সহাবস্থানে মোটামুটিভাবে 18 তারিখের যে ড্যামেজ, তারপরে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার যে ব্যাপার, আমাদেরকে বহুভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, কিন্তু আমরা ড্যামেজটা কাভার দিতে পারছি, যেটার কারণে দেখা যায় 36 জুলাই এসে হাসিনা পালাতে বাধ্য হয়। ব্রিলিয়ান্ট। মানে আমি মনে করতেছিলাম আমার চোখের সামনে জাস্ট মানে মনে হচ্ছিল জাস্ট এ মুভি, মানে একটা অনেকগুলো ভিজুয়ালস দেখতে পাচ্ছিলাম মানুষের এইটা এত স্পিরিটেড ফাইট, এত আমার একটা তোর সাথে ব্যক্তিগত কি বলবো কানেকশন ছিল ওই সময়টায়। এইখানে আমি বলতে চাই সুমন ভাই, সেটা হচ্ছে আমাকে তো পালায় থাকতে হইলো কয়েকদিন। এটা আমি মানে যেহেতু আমি হোস্ট, আমি বলতে পারি না, তারপর আমি বললাম ছোট করে। ওই সময় আমি ওর সাথে ফোনে প্রতি রাতে কথা বলতাম, কালকে তোরা নামবি তো, কোথায় যাচ্ছিস, ওইখানকার ইউনিভার্সিটি ছেলেপেলে কি করতেছে, মনে আছে তোর? জি ভাইয়া। ওই স্মৃতিগুলা, ওই বিষয়ে ওটাও বলতে পারিস চাইলে, মানে ওই রাতে কি করতি? কারণ আমার খুব ইন্টারেস্ট, আমি খুব সারাদিন ছেলেটা আন্দোলন করতেছে, আর রাতে 3টা 4টা 5টা পর্যন্ত আবার জেগে থাকতেছে, পরের দিন আবার আন্দোলনে যাইতেছে। আমি না মিলিতে পারতাম না যে হাউ কাম ওরা করতেছেটা কি, ওরা পারতেছে কিনা, এত এনার্জি আল্লাহ ওদেরকে কোথা থেকে দিচ্ছেন? আমার গার্ডিয়ান লেভেলের যে মানুষগুলো ছিল, যেমন আপনার সাথে আমি খোলামেলা বলি, আপনার সাথে আমার লাস্ট 4 বছরের সম্পর্ক। আপনি আমার ভালো সময় খারাপ সময় সবসময় আমাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করছেন, তো আপনিও আমার কাছে গার্ডিয়ান ফিগার। আমার গার্ডিয়ান ফিগার যারা ছিল, আমার বাবা মা, আপনার মতো আরও যারা ভাই আছে, তাদের মধ্যে আমার বাবা মা ব্যতীত আপনি সব থেকে বেশি জানতেন যে আমি কোথায় কি করতেছি, আমার নেক্সট স্টেপ কি, আমি কি চিন্তা করতেছি। আর আমার আব্বু আম্মু 5 তারিখ পর্যন্ত তারা জানতোই না যে আমি রেগুলার বেসিসে এভাবে আন্দোলনের সাথে জড়িত, কারণ রাজনৈতিক সম্পৃক্ততা থাকার কারণে আমার বাবার উপর দিয়ে 17 বছর ধরে যে অত্যাচার আমি হইতে দেখছি, বা আমার জ্ঞান হওয়ার পর থেকে যে অত্যাচারটা হইতে দেখছি, সে রাতে ঘুমাইতে পারতো না, তার রাতের বেলা পালায়া যেতে হইতো। বাসার সামনে এসে যখন পুলিশ দাঁড়ায় থাকতো, তার পেছন দরজা দিয়ে পালায়া যেতে হইতো। তো আমার ফ্যামিলিটা এটা করতে অভ্যস্ত, তো এইখানে তারা চাচ্ছিল না যে আমি নতুন করে আরও কোনো একটা ঝামেলায় পড়ে যাই। আমার ফ্যামিলিতে মানুষ 3 জন, যদি 3 জনের মধ্যে 2 জন মানুষকে নিয়ে এভাবে সমস্যা ফেস করতে হয়, বাবা মাকেও তো বাঁচতে হবে নিশ্চিন্তে। সন্তান, আমি তাদের একমাত্র সন্তান। আমি 12টার সময় আম্মুর সাথে 11:30 থেকে 12টার মধ্যে আমি কথা বলতাম। আমি সবসময় যে দিনগুলোতে আমি বসুন্ধরা গেটে অবস্থান নিছি, আমি প্রত্যেক দিন আধা ঘন্টা 40 মিনিট লেটে যেতাম। আমি আম্মুকে কল করে বলতাম যে আম্মু, আমার দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমি এখন ঘুমাইতে যাব। তো আমার এক্সপ্লেনেশন এটা ছিল যে আমার এইসব সিনারিও দেখতে ভাল লাগে না। আমি যদি জাগ না থাকি, আমি ফেসবুকে দেখবো যে আমার ভাইরা মাইর খাইতেছে, এটা দেখে আমি নেমে যাব। আমি আম্মুকে মিথ্যা বুঝিয়ে দিতাম যে আমি যদি ফেসবুকে দেখি, কোনো লাইভ দেখি, কোনো নিউজ দেখি, আমি কন্ট্রোল করতে পারবো না, আমি নেমে যাব। তার থেকে আমি 12টায় ঘুমাবো, আমি সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠবো, উঠে তারপরে আমি কথা বলবো। কিন্তু অ্যাকচুয়ালি আমার স্ক্যাজুয়াল ছিল, আমি 12:15 থেকে 12টার মধ্যে বাসা থেকে বেরোচ্ছি, আমি আন্দোলনে যাচ্ছি, বসুন্ধরা গেট থেকে আমি 6টার মধ্যে ফেরত আসতেছি বাসায়। তখন আম্মুকে আমি কল দিয়ে বলতেছি যে আম্মু, আমি ঘুম থেকে উঠছি। এর মাঝে দুপুরের খাওয়া হইতো না, সকালে ওইভাবে কিছুই খাওয়া হইতো না। এত টেনশনে আসলে কোনো কিছুই সম্ভব হয় না, চিন্তা কাজ করতেছিল মাথায় অনেক বেশি। তো ওই যে মিথ্যার যে আশ্রয় নিছি, এইটাও আসলে এক মায়ের সাথে মিথ্যা কথা বলছি অন্য মায়ের কথা চিন্তা করে,
দেশমাতৃকার কথা চিন্তা করে নিজের মায়ের সাথে মিথ্যা কথা বলছি। তো এর একমাত্র রিজন কি ছিল? 17 বছরের যে দমন পীড়ন, এটা তো মানুষ কোনোভাবেই ওভারকাম করতে পারতেছিল না। মানুষ কথা বলার যে স্বাধীনতাটা, এটা তো মানুষের চলে গেছিল। আমি আজকে এখানে বসে কথা বলতেছি, যদিও আগস্ট পূর্ববর্তী আর আগস্ট পরবর্তী সময়ের মধ্যে আহামরি পার্থক্য হয় নাই, জাস্ট আমার কাছে মনে হয় যে ফিগারগুলো চেঞ্জ হয়েছে, সিস্টেমটা একই সিস্টেম সেমভাবে চলছে। কারণ আমি আগে কথা বলতেও ভয় পাইতাম যে আমাকে গুম করে দিবে, এখন কথা বলতে গেলে সেম, আমাকে হ্যারাসমেন্টের শিকার হইতে হবে। আমি 5 আগস্টের আগে যখন কথা বলতাম, আমার মাথায় সবসময় চিন্তা থাকতো যে হাসিনা বাহিনী আমাকে বাসা থেকে তুলে নিয়ে গুম করে দিবে। এখনো আমি ফেসবুকে একটা কথা, স্বাধীন বা মুক্ত চিন্তা থেকে যদি আমি একটা কথা ভাবি, বা একটা পলিটিক্যাল ভিউজ থেকেও যদি আমি ফেসবুকে একটা নিজস্ব মতামত শেয়ার করতে চাই, আমাকে এখনো 2 বার ভাবতে হয় যে আমি আসলে কি করতে যাইতেছি, এটার মানে ফলশ্রুতিতে আমি এটা কি পাইতে পারি। আর আগস্টের যে মানে 36শে জুলাইয়ের যে ব্যাপারটা ছিল, যে আমাদের অনেক ত্যাগ, এই ত্যাগের বিনিময়ের প্রাপ্তিটাকে আমি সবসময় গুরুত্ব দিয়ে দেখি। আমরা তো ত্যাগ করেছি, আমরা আর কতটুকু ত্যাগ করেছি? যারা চলে গেছে তাদের হিসাবটা তো আরও বেশি মূল্যায়ন করা উচিত। কিন্তু আমরা এই জায়গায় এমনভাবে ব্যর্থ যে 1 বছর পার হয়ে যাচ্ছে, আমরা এখনো স্পেসিফিক্যালি বলতে পারি না যে আমরা কয়জন ভাই বোনকে হারাইছি, কয়জন বাবা মা গেছে, কয়জন পিতৃতুল্য মানুষ গেছে, কয়জন মাতৃতুল্য মানুষ গেছে। স্পেসিফিক নাম্বারটা আমরা বলতে পারতেছি আমরা কখনোই বলতে পারি না। ইভেন জাতিসংঘের রিপোর্টে 1400 প্লাস বলা আছে, 1400 প্লাস বলা আছে, কিন্তু জিনিসটা আমাদের মানে জাতি হিসেবে বা বিপ্লবী জাতি হিসেবে আমাদের জন্য জিনিসটা কতটুকু লজ্জার যে অ্যাপ্রক্সিমেট একটা হিসাব আমাদেরকে ধরতে হয় যে 1400 প্লাস, কেউ বলতেছে 2000, মতান্তরে কেউ বলতেছে 3000। বাট আমরা তো হারাইছি, আমাদের তো ভাই হারাইছি। আমরা যে কয়জন আন্দোলনে আসছি, যে কয়জন আমরা মুভ করছি, সবাই তো আমরা ফেরত যাইতে পারি নাই। যাদেরকে আমরা রাস্তায় হারায় গেছি, 1 বছর হইতে যাইতেছে, 18ই জুলাই চলে গেছে। 18ই জুলাইয়ের যদি চিত্র চোখের সামনে ভাসে, চোখ দিয়ে পানি ব্যতীত আর মানে মানে কোনো কথা আমি বলতে পারবো না। আমার চোখ দিয়ে জাস্ট পানি পড়া ব্যতীত আমার আর মানে কোনো কিছু চিন্তা শক্তিও থাকে না। আমি যখন ওই টেস্টিটির থেকে আমি ফার্স্ট যখন মাথা বের করে দেখি, তখনও পর্যন্ত মানে আমি যখন পায়ে চোট পাওয়ার ওই সময় পর্যন্ত হয়তোবা কেউ গুলিবিদ্ধ হয়নি, অথবা হলেও আমার চোখে পড়েনি। আমি যখন 15-20 মিনিট পরে টেস্টিটির থেকে বেরোই, তখন আমার সর্বপ্রথম যার দিকে চোখ গেছে তার শার্টের বোতাম খোলা ছিল, তার বুকে ছড়াগুলির দাগ। আমি ছড়াগুলি কখনো এত ব্যাপক পরিসরে বা এতগুলি একসাথে একটা মানুষকে হিট করে, এই জিনিসটা এইভাবে কখনো দেখি নাই। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতেছিলাম যে ওনার কি হয়েছে, কারণ আমার এই জিনিসটা দেখার এক্সপেরিয়েন্স নাই, আমি কখনো চিন্তাও করি না যে এরকম হবে। লোকটা আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল, তার শার্টের বোতাম খোলা, তার বুকে হচ্ছে গুলি। আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটা আমাদের ভাই, তার কথা জানলাম, তাকে হচ্ছে রিকশায় করে নিয়ে যাচ্ছিল। তো তার হাঁপানির সমস্যা ছিল খুব সম্ভবত। তো সে একদম শুরুর দিকে যখন চলে যায়, তখন টিয়ার শেলের তো বিষাক্ত যে মানে বাতাসকেই তো বিষাক্ত বানায় ফেলে। ওই বিষাক্ত বাতাস যখন তার মধ্যে যাচ্ছে, তার তো হাঁপানির সমস্যাটা আরো বাড়ার কথা। ভাইটা গুলি খায় মরে নাই, সে শ্বাসকষ্টে মারা গেছে। এর থেকে হৃদয় বিদারক আর কি হইতে পারে? আমরা গুলি খায়া মরতে দেখছি, দমবন্ধ হয়ে মরতেও দেখছি। এইটা দেখার পরে যখন রাতে বাসায় ফিরতাম, ক্লান্ত শরীর নিয়ে যখন ফিরতাম, তারপরে আবার চোখে ঘুম নাই। এই সিনগুলা চোখের সামনে ভাসতেছে। আগামী দিনে কি করব, আগামীকাল সকালে উঠে আর কয়জনের লাশের হিসাব গোনা লাগবে, বা যাদেরকে আহত অবস্থায় রেখে আসছি তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক অবস্থায় আছে কিনা, এগুলার খোঁজ নিতে নিতেই রাত পার হইতো। ভোরবেলা যখন ঘুমাইতে যাইতাম, 11টার মধ্যে ঘুম থেকে উঠে নিজের কাজ শেষ করে আবার আমার বেরোইতেছি। এই 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত আমার মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটির যত ভাই বোন আছে, প্রত্যেকের জীবন এভাবেই পার হইছে। এর মাঝে যখন আমাদের ইন্টারনেট চলে গেল, ইন্টারনেট যখন চলে গেল না, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য। ওই সময় আপনার কমিউনিকেশনের সিস্টেম দুইটা ছিল, এক ফোন কলে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে সার্ভারের থ্রুতে মেসেজিং, যেটাতে ভয়েস কল বা ভয়েস মেসেজ কিছুই দেওয়া যেত না। এখানে বিপত্তি পাচ্ছে যখন ফ্লেক্স লোড করতে যাচ্ছি, ফোনে রিচার্জ করতে যাচ্ছি, দোকানে তো টাকা নাই, ইন্টারনেট নাই, ব্যাংক বন্ধ, মানুষ টাকা কোত্থেকে পাবে?
ব্যাংকিং তো চালায় যেতে হবে, লেনদেন তো চালায় যেতে হবে। ফরচুনেটলি বিকাশের প্রথম দিনই যে কিছু টাকা এইভাবে সিকিউরিটি মানি দিয়ে রাখছি যাতে অন্তত রিচার্জ করে বাসায় জানাইতে পারি যে বেঁচে আছি, আজকে বেঁচে ফিরছি। এইরকম অবস্থা দেখছি প্রত্যেকটা বাসা তো জানে না যে তুই আন্দোলনে, মানে জানাই যে বেঁচে আছি। কারণ এই জায়গায় আরো একটা ব্যাপার আছে, আমি তো বাসায়ও নিরাপদ না। আমরা বসুন্ধরার মধ্যে কখনো পুলিশ ওইভাবে ঘোরাফেরা করতে দেখি নাই। বসুন্ধরা অনেক শান্ত এলাকা। আসতে চাই উৎস, এখানে একটু পজ দিচ্ছি, আমি আবার তোর কাছে ফিরবো। আমার একটু সুমন ভাইয়ের সাথে একটু কথা আছে। সুমন ভাই, ওর কথা তো শুনলেন, দেখেন একজন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, আপনার কি মনে হয় যে, চল আমরা একটু ক্রিটিক্যাল হই, হ্যাঁ, আমরা তো নিজেরা যখন কথা বলি, আপনার সাথে কথা হয় বা জুলাই যোদ্ধাদের সাথে আমার কথা হয়, তখন তো অনেকের অনেক কথা শুনতে পাই, বিভিন্ন ধরনের কথা আসে, পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে। তো আপনারা তো জুলাইয়ের ফেস, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলা হইল, আমাদের এই যে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কথা বলা হলো, প্রবাসীদের কথা বলা হলো, তাই না? তারা কি আসলে মূল্যায়নিত হয়েছে? তাদের করা হয়েছে, মূল্যায়ন করা হলো, এটা একটা। আরেকটা পয়েন্ট অফ ভিউ, আমি আরেকটা প্রশ্ন রাখতেছি সাথে, দুটো মিলিয়ে আপনি বলবেন। সেটা হচ্ছে, এই সরকারের ভেতরে তো আসলে অনেক গত 17 বছরের সুবিধাভোগী পা চাটা ইতররা ঢুকে গেছে, এখনো তারা পাওয়ার প্র্যাকটিস করছে। সেটা নিয়েও আপনার কিছু বলার থাকলে আপনি চাইলে বলতে পারেন, মানে আমি চাই আপনি বলেন। আমি আপনাকে মাঝখানে শুরুতে বলি, আপনাকে আমার ভালো লাগে কিংবা আপনার প্রতি আমি খুব প্লিজড একটা কারণে, যে কিছু কিছু জিনিস আপনার আমার সাথে মিল আছে। যেমন আমি উপরে আল্লাহর ছাড়া কিছু বললাম যে আমি এইখানে অন্যায় দেখলে আমি ডাইরেক্ট অ্যাকশনে যাবো ভাই, অন্যায় জিনিসটা আমার পছন্দ না, যেটা আপনি যেটা বললেন। মাঝখানে আমি একটু 1 মিনিটের কথা বলি। জি, আমার ছোট ভাই তো ও যোদ্ধা, ও তো এক ভাই, আমি কিন্তু একজন, একমাত্র সন্তান, আমি একমাত্র, আমার 4 বোন 1 ভাই। তো আমি বাসায় থেকে আমার ওয়াইফ আর আমার মা। জি। তো আমার মা আমারে, সবার মাই সবাইকে ভালোবাসে, আমার মা হয়তো আমাকে একটু বেশি ভালো, আমার কাছে মনে হয় আর জি, ভালোবাসে। তো এরকম কিছুর আগেই সে প্রতিদিনই কিন্তু ফোন দিত, নক দিত, কই আসিস না আসিস, ওর কথা দেখেন, এটা ওর সাথে একটা মিল। আবার কথা হচ্ছে ওই যে টেস্টেডিডের দোকানের কথাগুলো, আমি তো আদৌ জানি না টেস্টেডিডের দোকানগুলো সব দোকানই বন্ধ থাকতো, কিন্তু ওটা বন্ধ থাকতো না, বাট শাটার নামানো থাকতো। এটা সত্যি, এটা দেখেন, আমি কিন্তু ইভেন নামানো থাকতো, ওই সময় তো সবকিছু বন্ধ থাকার কথা। হসপিটাল ছিল, ক্লিনিক ভাইয়া পর্যন্ত বন্ধ ছিল, মানে ক্লিনিকগুলো যে বড় বড় অনেক ওয়েল নন ক্লিনিক যেগুলো আছে সুপার শপ টাইপের, সেগুলো সব বন্ধ ছিল। কিন্তু টেস্টিটিড ভাইয়ার সাথে যে কথাটার মিল পড়লো, আপনি আরো অনেকে ছিল যারা ওই মানে মধ্যবাড্ডার যে টেস্টিটিডের যে ব্রাঞ্চটা, ওইখানে শুধু আমি একা না, পরবর্তীতে কিন্তু আরো মানুষ ঢুকছে, আরো মানুষ বের হইছে। কাইন্ড অফ ওই ওয়েল নন ফার্মেসি থেকে আমাদের যে সার্ভিসটা পাওয়ার কথা ছিল, যে সেবাটা তাদের দেওয়ার কথা ছিল, ওইটা আমরা তার থেকে বেশি পাইছি ওইখান থেকে। কারণ আমি আপনাকে যেটা বললাম যে তারা শুধু শেল্টার না, আমি যে খাবারটা খাইছিলাম ওইটার বিল তারা নেয় নাই। একটা আপু ছিল কাউন্টারে দাঁড়ানো, সেই বিলটা পর্যন্ত। আপনারা যদি বলেন, আপনি যেটা প্রশ্ন করলেন যে প্রবাসীরা, মাদ্রাসা ছাত্ররা, সাধারণ মানুষ এবং ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলে, পাবলিক ইউনিভার্সিটি, সবাইকে নিয়ে বলেন। আমরা যারা দেশে ছিলাম, আমাদের মধ্যে তো কেউ পক্ষে গেছে, কেউ বিপক্ষে গেছে, কেউ চুপ রয়েছে। প্রবাসী একটা লোকও বিপক্ষে আসছিল বলে মনে হয় না, কিংবা চুপ ছিল বলে মনে হয় না। ওরা বলতেছিল কি লাগবে, ইভেন আমাকে প্রশ্ন করছে, আপনি আমার ভিডিওতে কমেন্টসে যান, এরকম বলছে, ভাই আপনার কি কোনো টাকা লাগবে কিনা বলেন, নাম্বার দেন, কয় টাকা লাগবে, আমি আপনার প্রুফ দেখাবো, প্রমাণ চাইলে, যে কয় টাকা লাগবে, কি লাগবে, আমি আপনাদের দোয়া চাই ভাই, আর কিছু না, গেল ওইটা একটা। তো ওই হিসেবে আমার প্রবাসীরা এখনো যখন মাঝে মধ্যে দেখি যে এয়ারপোর্টে আসে, জি ভাই, ওরা কিন্তু এখনো আমার এই সোনার দেশে, যে আমার দেশ, আমার বাপের দেশে আইসে এখনো ভাই, ওদের বাপের দেশে এসে এখনো হাসি দিতে পারে না। ওখান থেকে বের হওয়ার পরে এখনো কিন্তু ওদের ভিতরে একটা সরো ফিল করে যে কি আসলাম, কি সার্ভিস ভাই, এটা হচ্ছে নাম্বার 1 ভাই। দ্বিতীয়গুলো আপনি যদি আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, আমি তো বললাম, আমি কিন্তু আপনাকে কথায় কথা একদিন বলেছিলাম যে আমি যতদিন যুদ্ধ করেছি, যদি আমি যোদ্ধা হয়ে থাকি, আমি যতদিন রাস্তায় ছিলাম, আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেখেছি। আমি নাম বলতেছি আপনাদের, আমি যেগুলো দেখেছি সেটাই বলবো। ওই যে বললো নর্থ সাউথ, আইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট,
ইউ এরপরে আমি এদিকের ইউনিভার্সিটি আমার এই লাইনটাতে আমি ওদেরকে দেখেছি, আমি ওদেরকে তো আমি সে একদম আমি ডাইরেক্ট বলি ভাই আপনারা কি মনে করেন না করেন, আপনার আমার পরবর্তী কালকে ভালো নাও বাসতে পারেন ভাই, ডাজেন্ট ম্যাটার। মনে করি ওই যে একটা দল গঠন করলো ভাই, সর্বপ্রথম তো আমি বলবো ভাই আপনি যদি আমাকে বলেন এটাই তো আমাদের ভুল ছিল ভাই। সর্বপ্রথম ভুলটা হলো আমি দল কেন গঠন করলাম, আমি এই দেশে যতটা দল আছে, দল মানে রাজনৈতিক দল আছে সবগুলোরই কোনো না কোনো দোষ আছে। আমরা তো নির্দোষ ছিলাম, আমরা দেশের যোদ্ধা ছিলাম, আমরা একটা নির্দোষ সংগঠন চেয়েছিলাম। আমাদের উচিত ছিল আমরা একটা সংগঠন করব, যেই সংগঠনটা সব দলের সব কিছুর ঊর্ধ্বে থাকবে। যেই সরকারি আসুক, যেই দুর্নীতি করবে, যেই ক্ষমতার অপব্যবহার করবে, যেই কোনো অন্যায় করবে, সেটাতে আমরা অ্যাকশনে যাব। ওদের ভিতরে ভয় থাকবে যে একটা সংগঠন আছে। আমরা দেশ স্বাধীন করছি, ছাত্র জনতা মিলে দেশ স্বাধীন করছি, একটা রাজনৈতিক দল একা গঠন করার জন্য না ভাই। আমার কয়টা এই প্রাইভেট ইউনিভার্সিটির কয়টা ছেলে আছে, আপনাদের একটা দল গঠন করলেন, কয়টা ছেলে আছে ওখানে? দল গঠন করলে আপনি যোদ্ধাদের নিয়ে করছেন না দলটা গঠন, তার মানে কি আপনি প্রমাণ করে দিলেন এটা কি আপনার একা চাওয়া ছিল, মানে আপনার একার কোনো ফিউচার প্ল্যান ছিল? আপনি যদি দলই গঠন করবেন, ওখানে যত লোকগুলো শহীদ হয়েছে তাদের মধ্যে একজন গার্ডিয়ান থাকবে। আমি বলে দিচ্ছি শুনেন, একজন গার্ডিয়ান থাকবে। যত যোদ্ধা ছিল সাধারণ জনগণ, তাদের মধ্যে 2-4 জন থাকবে। প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 2-4 জন করে থাকবে। তারপর থাকবে হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটি, সবগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি। ভাই কোথায় আপনারা কয়েকজন মিলে, মানে আপনারা, আমি মনে করি ভাই আমরা যে দেশটা স্বাধীন করলাম পচাই দিলেন ভাই, আপনারা পচাই দিলেন। তার এগ্রিবেশন, তার ব্যাখ্যা ছিল আমাকে ডাইকেন, আমি বলে দেবো। আমি বলতে কি করবেন ভাই, আমি তো মরার জন্য গেছিলাম। আমার অন্যায় হয়েছে কি জানেন, আমি শহীদ হয়ে আসি নাই। আমি শহীদ হয়ে যেতাম, আজকে মনে করি আমার পরিবারে ডাকতেন, ফ্যামিলিরে ডাকতেন, এই বিভিন্ন টিভি চ্যানেলের সামনে টাকা উপহার দিতেন, মার্শাল্লাহ আমার এনে পেপার পত্রিকা কাটিং কুটিং হইতো সুন্দর, শেষ। আমার কবরে ফুল টুল দিয়া একদম তুপ করে দিয়েতেন, শ্বাস যায় একটু ফালামো, ওইটা ফালানো বন্ধ হয়ে যেত ফুলের চাপের কারণে। ব্যাপারটা হইতো ওইটা ভাই, আমরা ওইটাতেই কিন্তু আমরা অভ্যস্ত। আমরা যে যুদ্ধে গেলাম, যুদ্ধ থেকে সুন্দর করে ফিরে আসলাম, আমি যে ফাইটার, আমি যুদ্ধ করে আসলাম, আমি একটা মানে একটা আজাবের মানে এটা মানে ইয়ের কাছ থেকে, আজরাইলের কাছ থেকে ফিরে আসলাম। ওইটা আমি ভুল করছি, আমি শহীদ দিয়ে আসা দরকার ছিল। যুদ্ধ করে সাকসেস হওয়া আসা এটা হচ্ছে বুকামি। এবার কারণ যুদ্ধ করে সাকসেস হওয়া ফাইটারদেরকে সম্মান করতে গেলে তো সমস্যা, সুবিধা বুক করতে পারবে না অনেকে। আপনি বলে আমি নামই বলি ভাই, আপনি যা বলো তা বলো, আমার কালকে উঠে নিয়ে যাবে, আমার সামনে থেকে প্রকাশ্যে কেউ উঠে নেওয়ার ক্ষমতা, শক্তি, সামর্থ্য কারো হয় নাই। আমার পার্সোনালি মনের শক্তি আছে, আমি অন্যায় দেখলে যে করে কুবাইয়া ছানা করে ফেলতে পারবো। আমি প্রকাশ্যেই বললাম ভাই, আপনার যে এই যে সরকার গঠন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যদি বলেন উনি সরকার প্রধান, ওনার ক্ষমতার লোভ নাই, অর্থের লোভ নাই, সম্মানের লোভ নাই, সর্বোচ্চ সম্মান উনি পাইছে, ক্ষমতা তো উনি আর আছেই, ওনার এটা দরকার নাই ভাই। আপনি যদি বলেন এক কথা, ওনাকে হয়তোবা আনা হয়েছে বলে রিকোয়েস্ট করে ওনাকে কাজ করার অপরচুনিটি দেওয়া হোক, ওনাকে কোথাও যেন বাকরুদ্ধ করে না রাখা হয়, দেওয়া উচিত। পরবর্তীতে যে উপদেষ্টা বানানো হয়েছে ভাই, কয়জন উপদেষ্টা লয়াল আপনি আমার বলেন তো? তো এইখানে তো আরো বড় স্বৈরাচারী শুরু হয়েছে ভাই, এক স্বৈরাচার দমন করে আরেক স্বৈরাচার আমরা ডাইকে আনলাম মনে হইতেছে। ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে ভাই? হ্যাঁ, কাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে? উপদেষ্টা হওয়ার মতো যোগ্যগুলো কি বাংলাদেশে মানে অভাব আছে? দুর্দিনে যারা ছিল, এই 24-এর যুদ্ধ রিলেটেড যারা ছিল, এমন কয়জনকে উপদেষ্টা বানানো হয়েছে বলেন তো আপনি? উপদেষ্টা তো আপনাকে বানানো উচিত, করছেন তো আপনি বান্না ভাই কিনা করছেন, বলেন আপনি কিনা করছেন? কিন্তু ভাই আমি আসলে কোনো কিছু চাওয়ার, আপনি চাচ্ছেন না, আপনাকে তো আমি তো ভাই আপনাকে উপদেষ্টা বানানো উচিত ছিল। শুনুন ভাই, উপদেষ্টা কারে বানানো হলো ভাই? প্রবলেমটা কি হয় জানেন? প্রবলেমটা হলো যে ধরেন আপনি আমার সাথে এসে কথাটা বলছেন, এখন এই ধরনের মানুষগুলো, যে ধরনের মানুষগুলো, এরা আসলে এতটাই নেগেটিভলি জিনিসগুলো দেখে, মনে করবে যে আমি মনে হয় আপনারা ফিট করছি এই কথাটা বলার জন্য। বাট আল্লাহ সাক্ষী ভাই, আপনি জানেন আপনি তো এসবে যাবেন না, যাওয়া পছন্দ করেন না, আপনি দেশকে পছন্দ করেন। আমি সমালোচনা করি, হ্যাঁ, আমি যে কোনো খারাপের সমালোচনা করি। আমি জাস্ট আপনার একটা উদাহরণ কেন দিলাম, আপনি যা করছেন ভাই, ওরা তো যারা যোদ্ধা ওরা জানে, আমরা যোদ্ধা আমি জানি। এই যে ও জানে ছোট ভাই আপনি কি করছেন, খবর নিছেন দেশের কি হচ্ছে, যাবা কিনা, যাচ্ছ কিনা, আপনি প্রতিটা দুঃখ, প্রতিটা ট্র্যাজেডির ঘটনাগুলো আপনি আপলোড দিয়েছেন, আপনি অনলাইনে খোঁজখবর রাখছেন। কয়টা মিডিয়া খোঁজখবর রাখছে? আমি যে মিডিয়াগুলো আমরা প্রকাশ করবে, আমি এই মিডিয়াগুলোরে ইয়া করব, ওই যে নত করব, ওই মিডিয়াগুলোরে সাবাস দেব।
একটা পক্ষ একটা মিডিয়া আমার ইয়া করবে দেব আর না হয় দেবো না। ওই যে গাজী টিভি তো এটা মনে করেন ওই যে গাজী টিভি আমার প্রকাশ করবে, আমি গাজী টিভি অন্যায় করলে কি আমি বলবো গাজী টিভি ভালো? গাজী টিভি ন্যায় করলে আমি বলবো এটা ন্যায়, গাজী টিভি ভালো কিছু করলে আমি বলবো ভালো কিছু। ঠিক, উচিত, এটাই উচিত। আমার কথা হচ্ছে আপনি যেটা বলবেন এই যে এখানে যে ইয়ে হইলো আপনার এই যে যেটার জন্য আমি মানে খুব কষ্ট লাগছে আমার মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা, আমি এত কষ্ট লাগছে ওইটার কথা মনে হইলে আসলে খুব কষ্ট লাগে, এত কষ্ট লাগে মানে মানে কি বলবো আপনাকে আমি। এনিওয়ে এইখানে যে পরীক্ষা স্থগিত করলো গতকালকে না গত পরশুদিন মনে হয় শিক্ষা উপদেষ্টা 2টা পরীক্ষা মনে পরপর একই দিনে ইয়ে করছিল। তো এই মানে ভাই এটা তো একটা মানে কেমন জানি মনে হয়, আমার মনে হয় উপদেষ্টা মহল হোক আর মন্ত্রী মহল হোক আর যেখানে যেই সরকারি আসুক 2-4টা লোক মনে থাকে যাদেরকে দিয়ে মানুষ যাদেরকে মনে করবে যাদেরকে নিয়ে হাসাহাসি করবে, এরকম 2-4টা লোক থাকে। ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি সম্মানীয় ব্যক্তি, ওনার উপর সম্মান রেখে আমি বলি ভাই অ্যাডভাইজার তো উনিই নিয়োগ দেয় ভাই, দিচ্ছে না? উনার কানে কি এইটুকু নাই যে ওই নুসরাত ফারিয়াকে তো নাম নুসরাত ফারিয়াকে যদি জেলে যেতে হয় এই কারণেই, এই হাত দিয়ে তো মেখে আমি ভাত খাইছি, আপনার আমার 1 আঙ্গুল ধরে টানতেছেন 4টা আঙ্গুল বলতেছেন তোরা চুপ থাক, এটা কেন ভাই? কেউ বলবে না, জনগণ বলবে না কেন ভাই? জনগণ যোদ্ধা না, জনগণ দেশকে ভালোবাসে না। আমি আমার দেশকে ভালোবাসি, আমি চাই না কোনো সুবিধাবাদী আমার দেশ চালাক। দেশ তারা চালাবে যারা মরার প্রিপারেশন নিয়ে যাবে, যাদের ভিতরে সবসময় প্রস্তুতি থাকতে হবে আমি আজকে মরে যাব, আমার বিনিময়ে আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, আমার বিনিময়ে দেশ ভালো থাকবে। আমি যুদ্ধে গেছিলাম, আজকে এখানে বসে কথা বলবো হারামও চিন্তা করি নাই ভাই। ফরচুন শপিং মলের ওই যে একটা ইয়ে ছিল সেলসম্যান কসমেটিক্স দোকানের, ওর গুলি এদিক দিয়ে গেছে, ওর ট্রিটমেন্ট পায় নাই ভালো। ট্রিটমেন্ট আপনারা কাদেরকে দিতেছেন, কাদেরকে নিয়ে সুবিধাবাদী বুক করতেছেন, কাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন জানেন? তাদেরকে নিয়ে করতেছেন যারা শহীদ হয়েছে, শহীদের পরিবারকে সামনে আইনা আপনারা কাহিনী করতেছেন। ভাই শহীদদেরকে অবশ্যই তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা নামাজ, তাদের জন্য দোয়া সম্মান এমনিতেই আসে ভাই। আমার ভাই ওই যে আবু সাইদ, আমার ভাই শহীদ তো অনেক হয়েছে ভাই। চট্টগ্রামে একজন শহীদ হয়েছে না সর্বপ্রথম চট্টগ্রামের ওয়াসিম। কয়টা মিডিয়া কয়দিন ওরে নিয়ে কথা বলছে বলেন তো আপনি? এখানে বৈষম্য কেন? মানে এরকম তো ওয়াসিম আরো হাজার হাজার ওয়াসিম আছে, কত ওয়াসিম মারা গেছে, আমার ওই ভাইদের নাম কেন আসতেছে না ভাই? ওই ভ্যান চালকের নামটা কেন আসবে না? যে ভ্যান চালকটা মারা গেলেন, যে ভ্যান চালকটা মারা গেল তার নামটা কেন? তারে নিয়ে কয়দিন ওই রিকশা চালকটার নাম কেন আসবে না? ওই মিস্ত্রির নামটা কেন আসবে না? আমি এক বৈষম্য দূর করে দিয়ে আরেক বৈষম্য আনবো এবং আরেক বৈষম্য দিচ্ছেন ভাই কেন? ভাই আপনি কি মনে করেন না, আমার জাস্ট এটাই একটা ওপিনিয়ন ভাই, আজকে যদি আমরা কোনো দল গঠন না করে পুরা সবাই মিলে আমরা একটা সংগঠন থাকতো, এটা একটা সংগঠন আছে দেশের সেবায় নিয়োজিত, এমন একটা সংগঠন আছে যেটা দেশের যে কোনো দল যে কেউ ক্ষমতা আসুক ওরা থাকুক ক্ষমতায়, আমাদের ক্ষমতার লোভ নেই, আমরা এটা প্রমাণ করে দিতাম। আমাদের ক্ষমতার লোভ নেই, অর্থের লোভ নেই, যা দিচ্ছে আল্লাহ এনাফ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আমাদের ক্ষমতার লোভ নেই, আমরা জাস্ট চাচ্ছি দেশ ভালো থাকবে, দেশ খারাপ চালাবেন অ্যাকশন শুরু হবে। ভিতরে ভয় থাকতো, ভয়টা নষ্ট করে দিচ্ছি ভাই আমরা, এখনো সময় আছে, আমরা ভয়টা নষ্ট করে দিচ্ছি ভাই। আপনারা বৈষম্য তো বড় বৈষম্য এখানে চলতেছে, আপনারা কোথাও গেলে সব রেডি থাকে, আপনাদেরকে কি বর্তমান সরকার কি আপনাদেরকে ভয় পাচ্ছে? গ্রেট কোশ্চেন। বর্তমান সরকার কি আপনাদেরকে ভয় পাচ্ছে? আপনারা যেখানে যাচ্ছেন সিকিউরিটি বেশি হচ্ছে, আর আমি এখনো রিক্সায় করে 10 টাকা ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে কেউ কষায় দিলে থাপ্পড় দিলে আমি নিজের ছাড়া আমার জন্য কেউ আসবে না। কেন? যুদ্ধ আপনি আমি কি? এক শহীদ মারা গেছে, 2 শহীদ মারা গেছে, তাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন। ওরা কি? আমার এক ভাই যিনি শহীদ হইলো ওই যে মিরপুরের মনে হয়, তার এসএসসি রেজাল্ট দেওয়ার কথা ছিল, ওখানে সবাই মনে গোল্ডেন এ প্লাস পাইছিল, সেও তো গোল্ডেন এ প্লাসের ছাত্র ছিল, সে তো মারা গেল। তার নিয়ে কতক্ষণ সমালোচনা করছি আমরা, তার পরিবারের কতটুকু খোঁজ নিয়েছি, কতটুকু আলোচনা করছি, তার পরিবারের কতটুকু খোঁজখবর নিয়েছি আমরা, বুঝলি ভাই? আমার দেশ স্বাধীন করে সবাই মিলে দেশ স্বাধীন করেছে যেই ভালো কিছুর জন্য, ভালো কিছু আমরা পাইনি, তবে আগের চেয়ে ভালো, তবে আরও ভালো হইতে পারতো এবং হবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করার সুযোগ দিতে হবে। ক্ষমতার অপব্যবহার আগে একজনকে করছে, অন্য কয়েকজন করছে, এখনো করতেছে। আপনাদের স্যাক্রিফাইস আমাদের জুলাই যোদ্ধাদের, আমাদের ভাইদের, আমাদের বোনদের রক্তকে সেল করছে, তাই তো?
সেই জায়গা থেকে আসছি। কি মনে হয় উৎস? কেননা তোরা তো হচ্ছিস ফিউচার। আমার এই প্রোগ্রামে যারা যারা আসছে তারা বেশিরভাগই খুবই মানে কি বলবো, আমরা মরণের কাছ থেকে আসছি, অল্প না, মরণের কাছ থেকে আসছে বেশিরভাগই তাই ঘটনা। এবং বেশিরভাগের বয়স কিন্তু খুবই মানে ভেরি ইয়াং, মোস্ট অফ দেম ভেরি ইয়াং। তো তারা হচ্ছে ফিউচার, আমাদের দেশটা তোদের দিকে তাকায় আছে। কি মনে হয় যে এই যে সেলিংগুলো চলছে বা কি, এটা কিভাবে দেখিস? ভাইয়া, জুলাই আগস্টের আন্দোলনের সব থেকে বাজে ব্যাপারটা হইছে আন্দোলনের খুব নিকটবর্তী একটা সময় থেকে। আমার যতদূর সময়টা মনে পড়ে সেটা 10 নভেম্বর ছিল। আমাদের ওসামা বিন লাদেনের ছোট বোন শেখ হাসিনা, সে এখন তো গুপ্ত অবস্থায় থেকে থেকে ভিডিও বার্তা প্রেরণ করে, সে যখন তার সংগঠনের তরফ থেকে কর্মসূচি ঘোষণা করলো যে 10 নভেম্বর দেশব্যাপী তারা একটা কর্মসূচি হয়তোবা ঘোষণা করেছিল, তো মানুষ ওই সময় শহীদ নূর হোসেন দিবস, জি ওই দিবসেই যে মানে তারা একটা কর্মসূচি ঘোষণা করে আর কি। তাদের কর্মসূচি ঘোষণা করার পরে দেশের তখন তো আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, আমরা তো তখনও গুছায় উঠতে পারি নাই, যদিও আমরা এতদিনেও পারি নাই, কিন্তু তখন তো আরো ভঙ্গুর অবস্থা। মানুষ হয়তোবা কিছু কিছু মানুষ ভয় পাচ্ছিল যে, বা সম্ভাবনা মনে করতেছিল যে এইভাবে মনে হয় আমাদেরকে হারায় দেওয়া হবে, জুলাইকে হয়তোবা এইভাবে হারায় দেওয়া হবে। কিন্তু আমরা তো রাজপথে জুলাইকে হারাই নাই, আমরা তো হারাইছি ওই দিন 3টা উপদেষ্টার শপথ পাঠ করানো হয়েছে। 2 জন উপদেষ্টা যারা হচ্ছে বিতর্কিত, আমি তাদেরকে বিতর্কিত করতে পারি। একজনের কথা ভাই বলছেন, আরও একজন আছে তার সাথে, আর আমাদের ছাত্র প্রতিনিধি মাহফুজ ভাই তাদের সাথে একজন ছিলেন। তো 3 জন উপদেষ্টার যেদিন শপথ পড়ানো হয়, সেই দিন যদি আমাদের জুলাইয়ের যারা নেতা ছিল তারা বা আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভরসা করে বা ভরসার জায়গা থেকে তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে, তার সামনে দাঁড়ায় যখন আমাদের জুলাইকে হারায় দেওয়া হয়েছে, এই সময় আমার চিন্তা যে বাকি উপদেষ্টাদের মতামত কি ছিল। হয় তারা এটাকে নীরবে সমর্থন জানায় গেছে, আর নাইলে তারাও আসলে কোনো ট্র্যাপের মধ্যে আছে এখনো, হয়তোবা তারা চাপে আছে এই জন্য কিছু বলতেছে না, আর না হলে তারা চাপে নাই, তারা নিজেরাই চক্রান্ত করতেছে এই জন্য তারা কিছু বলতেছে না। এই দুইটার একটাই। আমরা হাসিনার আমলে যেটা দেখেছি যে ফেসবুক কন্ট্রোলিং এর একটা মানে ইন্টেনশন ছিল, সেম তো এখনো হচ্ছে। আমি যখন প্রশ্ন তুলব, আমি আপনার শোতে বসে আজকে 2 জন উপদেষ্টার নাম বললাম, আমি তো সেফ না, আমি তো সেফ ফিল করতেছি না। কেন? কে কি করবে? এই কেনর উত্তরটা আমরা হাসিনার সময় যেরকম দিতে পারি নাই, মানে এখন তো সেই দিনটা নাই। মানে এখন আমার কথা হলো যে সেম অদৃশ্য শক্তিটা, আমি আপনাকে কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি, মানে আমাদের মানে এই জুলাই যোদ্ধাদেরকে থামাই দিবে কোন, মানে যে কেউ যে কোনো একটা কথা বলতে পারে। আমার সম্বন্ধে 10টা কথা আসতে পারে। এক্সাম্পল দিচ্ছি, আমি এটাকে যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করব, ঠিক না? আমি ফেস করব। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমি বলবো আমি সরি ভাই, আমি পারি নাই। এটা একটা জিনিস। আপনি তাহলে আমাদের উপদেষ্টা সাহেবকে দিয়ে মানে সরি বলানোর একটা চেষ্টা করে দেখতে পারেন, আই গেস। কারণ যে 7 জুলাই কার কথা বলা হচ্ছে এখানে? সরি, কার কথা বলা হচ্ছে? আমাদের ফারুকি ভাইয়ার একটা পোস্ট বা ফারুকি স্যারের একটা পোস্ট দেখেছিলাম ফেসবুকে। এরকম একটা পোস্ট হয়তো বা ছিল যে আমরা 5ই আগস্ট যখন হাসিনা পালায়া যায়, 6 আগস্ট আমরা তখনও দেখা যায় যে গোছায় নেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমি নিজে ওই দিন 6 আগস্ট ছিলাম হচ্ছে সংসদে আর কি, ওইখানে ক্লিনার হিসেবেই কাজ করতে গেছি। আচ্ছা, আমি সংসদে ক্লিনার হিসেবে কাজ করতে গেছি। 7 আগস্ট যদি আমার এরকম পোস্ট দেখতে হয় যে সরকার গঠনের পরে সরকার প্রধান যেন খুব সম্ভবত এরকম একটা ওয়ার্ড ছিল যে আপনার ঝলসে যাওয়া ধানমন্ডি 32 দেখতে যায়। মুজিব প্রেম কোত্থেকে আসে? বাকশালী মুজিবের উপরে যার প্রেম আছে তার তো আওয়ামী লীগের উপরেও প্রেম আছে। এতদিন যাবত তারা কার পারপাস সার্ভ করে আসছে, এইটা তো দেখার বিষয়। এখন আপনাকে বললাম যে সিস্টেম একই আছে, ফিগার চেঞ্জ হয়েছে। হাসিনার জায়গা কেউ নিয়ে হাসিনার মতো তো কাজ করার চেষ্টা করতেছে। হাসিনা নাই বা হাসিনার পদটা নাই, ওই পদেও না, বাট হাসিনার মতো অ্যাক্ট তো কেউ না কেউ তো করতেছে। কেউ না কেউ যদি করতো দেশের আজকে এই অবস্থা হয়? আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন এন্টারটেইনমেন্টের ট্রেন্ড চালু করি, অপরাধীরা বাংলাদেশের ট্রেন্ড চালু করে ফেলছে। 1 মাস রেপ হবে, দিনে রাতে দুপুরে কোনো ঠিক ঠিকানা নাই। এক সময় ট্রেন্ড চালু হয় ডাকাতির,
যে যে ডাকাতি পুলিশ সেনাবাহিনী কেউ নাকি সামাল দিতে পারে না, সামাল দিতে হয় কাদের? যারা জুলাইতে যুদ্ধ কইরা হাসিনারে তাড়াইছে তাদেরকেই আবার রাস্তায় এসে নামতে হয় খালি হাতে ডাকাত তাড়াইতে। আমাদের ট্রেন্ড চালু হয় ছিনতাইয়ের, আমাদের ট্রেন্ড চালু হয় মবের। আমরা তো ট্রেন্ড চালায় অপরাধ করতেছি। তো অপরাধের ট্রেন্ড যদি আমরা থামাইতে না পারি, আমরা তাহলে কাকে অপরাধী বলবো? আমরা নিজেরাও তো অপরাধ করতেছি। আমরা যে উপদেষ্টার এগেইনস্টে কথা বলবো, ভাই যেটা বারবার বলতেছিল যে আমরা চাইলে একটা অর্গানাইজেশন করতে পারতাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটা প্ল্যাটফর্ম ছিল, অরাজনৈতিক ছিল না? এটাকে রাজনৈতিক কেন করা হয়েছে? কি জন্য করা হয়েছে? এবং ইভেন আপনি একটা জিনিস দেখেন, আপনি এই প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে হয়তোবা কোনো না কোনো দলকে সমর্থন করে, সরাসরি রাজনীতিতে থাকুক বা না থাকুক, প্রত্যেকটা মানুষই রাজনৈতিক একটা মতাদর্শের হয়, এটা একটা ভালো লাগা থাকতেই পারে। জি, ভালো লাগা থাকতেই পারে। ওই জায়গার বাইরে এসে আপনি যখন এমন একটা প্ল্যাটফর্ম করতে পারতেছেন, যে প্ল্যাটফর্ম, আমি নিজে একটা দলকে হয়তোবা পছন্দ করি, আমি আমার জায়গা থেকেও বলতেছি যে আপনি একটা অর্গানাইজেশন বা একটা প্ল্যাটফর্ম হচ্ছে বিল্ড করতেছেন, যে অর্গানাইজেশনটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে চাপে রাখতে পারে। আমার কাছে সবসময় মনে হয় যে আমরা যেদিন পলিটিক্যাল লিডারদেরকে চাপে রাখতে পারবো, জবাবদিহিতার মুখে রাখতে পারবো, আর কিছু হইলে একটা প্রশ্নের তীর ছুঁড়া দিতে পারবো, ওই দিন আমাদের দেশ শুধরাবে। এখন দেশ যারা চালাচ্ছে তারা তো পলিটিক্যাল লিডার না, তারা পলিটিক্যাল লিডার না, তারা পলিটিক্যাল, তাদের দেশের গোলায় গেলেও আসলে বেসিক্যালি তাদের খুব একটা কিছু যায় আসে না, কারণ তারা কোনো কিছুই পলিটিক্স করবে না, মানে বা করলেও আমরা জানি না এখন পর্যন্ত। আমি কিন্তু ফারুক হিসেবের ব্যাপারটা আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি, মূলত উপদেষ্টা হওয়ার মতো তো অনেক লোক আছে, ওনাকে উপদেষ্টা বানানো মানে আমি দেখাই দিলাম যে এক বৈষম্য দূর করে দিয়ে আরেক বৈষম্য আনলাম। উনি, আমার মনে হয়, আমি যতটুকু জানি, ওনাকে প্রথম অ্যাডভাইজার সিদ্ধান্ত নেওয়ার পর, নিয়োগ করার পর, এটা নিয়ে মনে হয় একটু আন্দোলন কথাবার্তা ফেসবুকে হয়েছিল। হঠাৎ করে দেখলাম এটা কই জানি চলে গেল, হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেল। বুঝিনি আপনার কথা। আপনি যদি বলেন, আমি আপনাকে আর একটা খুব পাওয়ারফুল লোকের কথা বলি, আমি মরতে চাই ভাই, আমি বেশি দিন বাঁচতে চাই না, এনাফ, আমার জীবনে যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আমার মুখটা ছোড়াতে চাচ্ছি, আমি মরতে চাচ্ছি। যেদিন আমার মুখ ছুটবে সেদিন আমার পরের দিনই আমার মারবে। মনে করো এই বেটা তো সব সত্যি কথা বলতেছে, দেশের বাড়ি তো কুমিল্লা ভাই, ইতরের সর্বোচ্চ বড়টা তো আমি না, আমি তো কোনো কিছু বলতে কইতে বিন্দু পরিমাণ দ্বিধা করতে চাই না ভাই। এটাই আমি বললাম যে সবাই অন্যায় করতেছে ভাই, যে সুবিধা মতো জায়গা মতো কি হাজিরা দিতে পারতেছে, সব অন্যায় দামাচাপা হয়ে যাচ্ছে। আমার জাস্ট একটা প্রশ্ন, এই অ্যাডভাইজারগুলো যে উপদেষ্টা হয়েছে, এটা চুজ করছিল কে, লিস্ট করছিল কে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওইটা বের করি যে ওখানে এত লোক থাকতে ওনার নামটা, উনি এজ এ পার্সন হিসেবে ভালো, আমি ধরলাম, আমি ওনাকে চিনি না, জানি না ফেস টু ফেস, আমি ওনার অভিনয় দেখেছি, সব ঠিক আছে। ওনার পরিবার নিয়ে একটা সমালোচনা হচ্ছিল, ওনার পরিবার নিয়ে সমালোচনা হচ্ছিল এই রিলেটেড ইয়েটি নিয়ে, ওনাকেই কেন আনতে হইল? কিসের ক্ষমতায়, কিসের সুবিধা বুক করছেন আপনারা? আমার প্রশ্ন ওইটাই রয়ে গেল। তো এই তো আমরা বৈষম্য দিয়া তো শুরু করলাম উপদেষ্টা, ওনাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বলেন? এদেরকে এই পজিশন পর্যন্ত পুশ করতেছে কারা? অবভিয়াসলি সে যদি আওয়ামী ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, তাকে তো আওয়ামী লীগের কেউ এই পুশ করে এই জায়গা পর্যন্ত। অলরেডি আওয়ামী লীগের কয়েকজন আমাকেই তো এই কথাটা বলেছে ভাই, যে ভাই এত বৈষম্য করলেন, দেশ এত স্বাধীন করলেন, এত কিছু করলেন, বাহ, এটা কি হইলো? কথা তো আমি কোনো উত্তর দিতে পারি নাই ভাই, চরম সত্য কথা ভাই। আমার তো সেদিন মানে এত লজ্জা লাগছিল যে এটা কোন বৈষম্য হইল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো জানে, উনি জানে না যে আমরা তো আন্দোলনটা করছি বৈষম্য বিরোধী, আমরা ওনাকে এখানে আনছি, বসাইছি, আমাদের তো সমর্থন ছিল নাকি? উনি যখন উপদেষ্টা হবে, প্রধান উপদেষ্টা হবে, কোনো একটা ব্যক্তির বাংলাদেশে অমত ছিল না, সবার সমর্থন ছিল। আচ্ছা, আপনারা এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, আমি পুরোটা সময় চুপ করে শুনলাম। দেখেন, আমি যেটা এখানে তো আসলে হোস্ট, আমি এখানে আমার তো একটা দায়িত্ব আছে, এখানে আমি আমার পার্সোনাল অপিনিয়ন অনেক চাপাই দিতে পারি না বা দিতে চাইও না, কিন্তু যেহেতু আমাদের প্রোগ্রামটা গতানুগতিক প্রোগ্রাম না, সেই জায়গা থেকে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি প্রথমত ক্লিয়ার করতে চাই দর্শকদেরকে, এখানে আমার কোনো ব্যক্তিগত, আপনাদের সাথে আমার কোনো কনভারসেশনও হয় নাই, কিছু হয় নাই। এটা আমাদের আল্লাহ সাক্ষী যে আমি জানতাম না যে এই ধরনের কনভারসেশন উঠতে পারে এখানে। এক, 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে সবাই সবার ভুলটা বুঝুক। আমার কাছে যেটা মনে হয়, সবার আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিকনসিলিয়েশনটা প্রয়োজন। হ্যাঁ, মানে ভুল স্বীকার করার ক্ষমতাটা প্রয়োজন। আমি যদি ভুল করি স্বীকার করি, আর যদি ভুল করে স্বীকার করুক। হ্যাঁ, যেই অন্যায়গুলো করেছেন আপনারা, সেটার জন্য জাতির কাছে ক্ষমাটা চাওয়াটা জরুরি।
সে যেই হোক, আপনি যদি একজন সফট আওয়ামী লীগেরও হন, আপনি কি ক্ষমা প্রার্থী কিনা সেটা জরুরি। বা আপনার যদি মুজিব প্রেম থেকেই থাকে, যেটা নিয়ে কথা হচ্ছিল, তুচ্ছ বলছিল যে মুজিব প্রেমবাদী লোক কিভাবে উপদেষ্টা হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেই ক্ষমাটা কি আপনি চাচ্ছেন কিনা সেটা কিন্তু জরুরি। আপনার কিন্তু জাতির কাছে সেই ক্ষমাটা যেতে হবে, চাওয়াটা জরুরি, না হলে আপনাদের ক্রেডিবিলিটি আসবে না। 1 বছর পরে এসেও কিন্তু মানুষ এই ধরনের কথা বলছে। এই যে আজকে সুমন মুস্তাফিজ ভাই, আমার তো চেনানোর দরকার নাই, বাংলাদেশের মানুষ জানে উনি কী করেছেন। এই যে আজকের উৎস, এরকম হাজারো লক্ষ লক্ষ উৎসদের মনের একই প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনারা রাখছেন কেন? সেই প্রশ্নগুলো আপনারা সততার সাথে সুন্দর করে যেটা করছেন আপনারা ভুল করছেন। আপনাদের আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, বিভিন্ন সময় একটু হার্ড টক আমিও করি, এমন না যে আমি করি না, কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে আমার ব্যক্তিগত চাওয়া থেকে যে সবাই হচ্ছে আপনাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে, এছাড়া আর কোনো পথ নাই। আপনি যদি ক্ষমা না চান, শেষ পর্যন্ত সুমন মুস্তাফিজরা বলে যাবে, আগামী 10 বছর পরে উৎসরা বলে যাবে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আগামী 20 বছর পরে যদি বাইচে থাকি আমি বলে যাব যে এমন একটা সময় আসছিল, এরকম একটা সময়ে অনেকগুলো মানুষ শহীদ হওয়ার পরেও, হাজার হাজার মানুষ শহীদ হওয়ার পরেও, আহত হওয়ার পরে, এত কষ্ট সহ্য করার পরেও, অবর্ণনীয় অত্যাচার সহ্য করার পরেও কিছু বর্ণচোরা লোক ব্যক্তিরা ক্ষমা চায়নি, ওরা বেঁচে গেছিল এবং তাদেরকে বেঁচে যাওয়ার পথ করে দেওয়া হয়েছিল। আমাদের এই জুলাইয়ের কিছু ভাইয়েরা সেই সুযোগ করে দিছিল, সেটা নিয়ে বলতে হবে। যাই হোক, আমি একটু প্রসঙ্গ বদলাতে চাই। অনেক হাটটক হলো, অনেক কিছু যেটা কিন্তু প্রয়োজনীয় আলাপ, এবং যেহেতু আপনারা জুলাই যোদ্ধা, আপনাদের কাছ থেকে কথাগুলো শুনতে আমার মনে হয় অনেক দর্শকই সেটা রিলেট করতে পারবেন। আমার হয়তো অনেকেরই মনের কথা আপনারা বলেছেন, আবার অনেকে এটা অপছন্দ করতে পারে, তো সব জায়গা থেকেই বললাম কথাটা। আচ্ছা, আমাকে একটু বলেন সুমন ভাই, সেটা হচ্ছে যে একটু আপনার এমন কিছু কি বলার খুব ইচ্ছা আছে যে জিনিসটা আপনি বলতে পারেন নাই, কয়দিনে কেউ আপনাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে নাই বা কিছু? আপনার তো রাগ ক্ষোভ দেখলাম, মানে একটু আশা কি দেখেন না একদমই? কেমনে আশা দেখি ভাই, আপনি বলেন। এই যে কিছুদিন আগে যে পুরান ঢাকাতে একটা ঘটনা হইলো, পুরান ঢাকা ওই যে যারা যে মারলো ইট দিয়ে, ওই যে যুব দলের একজন কর্মীকে মারা হয়েছে, যারা মারছে ওনারাও কিন্তু কি ওই দলেরই। ওইটার কি বিচার হইলো না হইলো জনগণ কেউই কিছু জানলো না, হারাই গেল টপিক। হারাই গেল। কেন হারাই গেল? মাঝখান থেকে কয়েকজন আইসা বললো বিএনপি বয়কট, মানে মাইন্ডারেট, মানে টার্মিনেট করে, মানে অন্যদিকে টার্ন নিয়ে নিল। হ্যাঁ, পুরো জিনিসটা আসলে বিএনপি যদি বয়কটই হয়, আমি একটু শেষ করে শুনুন, বিএনপি যদি বয়কটই হয়, যে মারছে সে বিএনপির, যে মরছে সেও বিএনপির, তো দুইটাই মরছে, তুই তো আলহামদুলিল্লাহ কবি বিএনপি বয়কট, দুইটাই বিএনপির গেছে। বিএনপি বয়কট মানে তুই চাচ্ছিস বিএনপি চলে যাক, তো এটা নিয়ে আর প্যারা কেন, ওটা নিয়ে মাথা ব্যথা কেন? তুই বরং এটা কই আর সত্যিকারের বিচারটারে নষ্ট করে দিলি, সত্যিকারের বিচারটারে নষ্ট করে দিলি। ওই বিচার কি হইলো না হইলো, কিছুই হইলো না ভাই। আমি বিএনপি করতে পারি, আপনি আওয়ামী লীগ করতে পারেন, এমুকে জামাত করতে পারে, যে করতে পারি না, একটা উদাহরণ দিলাম ভাই। আমি তো আমরা কেমন করি না, জামাত বিএনপি যেটাই করি ভাই। ব্যাপারটা আপনি দেখেন, আমার কথা হলো আমার দলের মধ্যে আপনার কর্মী মনে করেন 10 জন আছে, একটা অন্যায় করছে, আপনি ধর তার কোনো সন্তান, কোনো মা তার সন্তানকে অন্যায় করতে বলে না। কোনো দলের প্রধান কখনোই তার দলকে সহজে অন্যায় করতে বলবে না, বলবে যখন ক্ষমতার লোভ, ক্ষমতার দরকার। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেদিন তো আমার মনে সবচেয়ে বড় জরুরি ব্যাপার ছিল যে সেদিন যে মারছে 5-6 জন মনে ছিল, ওরা মারছে। দর্শক ছিল কতজন? দর্শক ছিল মিনিমাম 20-30 জন। এটার বিচার খুব সুন্দর হয়ে যেত ভাই। শুধু গভর্নমেন্টের উচিত ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট তো, মানে তত্ত্বাবধায়ক সরকার তো, তত্ত্বাবধায়ক না, মানে অন্তর্বর্তীকালীন সরকার তো। আচ্ছা, তাহলে এই সরকারের উচিত ছিল কি জানেন, যে সর্বপ্রথম বিচার হবে কাদের জানেন? যে মারছে তার না, দর্শকদের। তোমরা দাঁড়ায় কেন দেখলা? ওদের পানিশমেন্ট হবে। পরবর্তীতে আরেক জায়গায় আমি এখান থেকে নামলাম, নেমে আমাকে কেউ ধরবে, দর্শকরা তখন ভিতরে ঢুকে যাবে যে এই অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ না করলে তো আমারও শাস্তি হবে। সিস্টেম এটা করতেন ভাই। ওই ভিডিও ফুটেজ ছিল, ওই 30 জন টানেন, 2-4 জন টানেন, একটু শাস্তি দেন না, 2-4 বছর জেল দেন, জরিমানা করেন, কেন তুমি অন্যায়ের প্রতিবাদ করলা না, তারপরে ওরে ধরেন। 2-একটা বিচার ভাই, স্বৈরাচার সরকারের আমলে যেই কাহিনী হয়েছে, কোনো বিচার, গুম খুন যাই হয়েছে, কোনো বিচার হয় নাই, এখনো সেম কাহিনী হইতেছে ভাই, সেম কাহিনী হচ্ছে ভাই। একজনের পকেট থেকে ছিনতাই করে টাকা নিয়ে যাচ্ছে, বলছে এমুক করতে, আর ভাই ওই পার্টিরে ওই মুখ
এই দল দুষ করছে, এই দল দুষ করছে, ওইটা পরে দেখো না, আগে দেখো এটা আমার তোমার দেশ, আমার তোমার দেশে অন্যায় হচ্ছে, আমি তুমি প্রতিবাদ করব। আপনি আমি নিজে যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ না করব কখনোই শুধরাবে না ভাই। ওকে, সেম কোশ্চেন, কিছু বলার আছে যেটা বলতে চাস কিন্তু আমি বলতে সুযোগ মানে আমি হয়তো প্রশ্ন করিনি। ভাইয়া বর্তমানে যে জিনিসটা সব থেকে বেশি এফেক্টিভ সোশ্যাল মিডিয়া, আমরা এই জায়গায় প্রচুর পরিমাণে তথ্য সন্ত্রাস দেখতেছি। তথ্য সন্ত্রাসের শিকার, জি তথ্য সন্ত্রাসের শিকার আমি, আপনি এবং সবাই। যে যখন একটু মাথাচাড়া দিবে তাকে ওই অবস্থাতেই থামায় দেওয়া হবে। আমরা আসলে যে জিনিসগুলোর প্রাপ্য ছিল, খুনি হাসিনার বিচার হওয়া তো বহুদূর, দৈনন্দিন জীবনে যে মানে অপরাধগুলো হচ্ছে আমরা যেগুলো দেখতেছি এগুলারও তো বিচার হচ্ছে না। ভাই যেটার কথা বললো সেটা যে দলের কথা বলছে এই দলেরই আরও 2 থেকে 3 জনের কথা আমি যেমন বলি যে ভাটারার দিক থেকে একজনকে, মাঝবয়সী একজন মানুষকে, যুবদলের রাজনীতি করতো, তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের সাম্য ভাই ঢাকা ইউনিভার্সিটির ছিল, সে একজন জুলাই যোদ্ধা, তাকে তার ক্যাম্পাসের মধ্যে থেকে মেরে ফেলা হয়েছে। আমাদের পারভেজ ভাই, তাকে তার ক্যাম্পাসের মধ্যে থেকে মেরে ফেলা হয়েছে। এই বিচারগুলো অন্তর্বর্তীকালীন সরকার কবে করবে? তারা যে সংস্কারের গল্প শুনে নির্বাচন যে 10 বছর 15 বছর 5 বছর পিছায়া ফেলতে চাইতেছে, অন্তর্বর্তীকালীন সরকার তো একটা খুনেরই হিসাব বের করতে পারতেছে না, একটা খুনের বিচার করতে পারতেছে না। তাহলে তারা এই যে জুলাইয়ের অ্যাপ্রক্সিমেট হিসাবই আনতে মানে হিসাব দাঁড় করায় যে 1500 2000 মানুষ মারা গেছে, এদের বিচার করতে তাহলে কয়শো বছর লাগবে? এক সাম্যর হত্যার বিচার চাইতে চাইতে ছাত্রদলের ভাই বোনরা দেখলাম শাহবাগ পর্যন্ত এসে বৃষ্টিতে ভিজছে টানা 4-5 দিন। বিচারের কার্যক্রম কই? তাহলে আমাদেরকে যে ওই দূরের চাঁদ দেখানোর মতো করে সংস্কারের গল্প দেখায়, সংস্কারের গল্প শোনায়, এগুলা বাস্তবায়ন কে করবে? ফারুকি স্যার করবে? ডক্টর ইউনুসকে আইনা যখন বসানো হয়েছে তখন সবাই একটু হইলেও আশা দেখতে পারছে যে এই ভঙ্গুর দেশটারে একটা স্থিতিশীল জায়গা পর্যন্ত হয়তোবা সে নিয়ে যাইতে পারবে। এর মাঝে আওয়ামী লীগ ঢুকে আসা মানে তো এই জায়গায় শেষ করে দেওয়া, গোড়াই তো শেষ করে দেওয়া। এই জায়গায় ব্যাপারগুলো উঠে আসে হচ্ছে রাজনৈতিক। আসলে তো ব্যাপারগুলো রাজনৈতিক হওয়ার কথা ছিল না। ভাই যেটার কথা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরা জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত ধরতে গেলে কিছুটা চ্যারিটি ওয়ার্ক করার মতো করছে। কেউ নিজের কথা চিন্তা করে নাই। আমি অমুক ভাইয়ের কথা চিন্তা করছি, অমুক ভাই আমার কথা চিন্তা করছে। কথা বলতে গেলেই রাজনৈতিক কনভারসেশন উঠে আসে। আমার কথা যে এই কনভারসেশনটা কেন আসবে? সব কিছুকে পলিটিক্যাল কেন করে ফেলানো হইতেছে? খুন হচ্ছে যেটা পলিটিক্যাল মার্ডার হয়ে যাচ্ছে। এই 2 দিন আগে আমাদের শাহালি থানার 93 নং ওয়ার্ডের খুব সম্ভবত ছাত্রদলের সে একজন সাবেক নেতা, তাকে যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে যৌথ বাহিনীর সামনে সাদা পোশাকের কিছু মানুষ হচ্ছে তাকে মারপিট করে, তাকে মানে রাস্তায় হাত পা বেঁধে ফালায় মারা হয়েছে। তো এগুলা কেন? যৌথ বাহিনী তাইলে কাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? যারা মুক্তিকামী ছিল তাদের বিরুদ্ধে, যারা জুলাইতে লড়ছে তাদের বিরুদ্ধে, নাকি যারা আওয়ামী লীগের হয়ে আমাদেরকে 7 মিনিটের মধ্যে ঢাকা খালি করার হুমকি দিত তাদের বিরুদ্ধে যৌথ বাহিনী কাজ করবে? 7 মিনিটের হুমকি দিয়ে আমাদেরকে তারা 7 মাস তো দূরের কথা 1 বছর পার হইতে যাইতেছে। আগামী 7 বছরের মধ্যেও বিপ্লবী বাঙালি তাদেরকে দেশে পা ফেলতে দিবে কিনা, এই জায়গায় আমার মানে আমি নিজে কনফিডেন্ট যে আমি যদি আগামী 7 বছর বেঁচে থাকি, 7 মিনিট তো চলেই গেছে, আগামী 7 বছর পরেও যদি হাসিনা ব্যাক আসে দেশে, একমাত্র আসবে তার ফাঁসির জন্য। হাসিনার ফাঁসির রায় যেদিন ফাঁসি কার্যকর করা হবে, বা তাকে যেন দেশে এনে 1 মাস 2 মাস এমন বিচারের নামে 1 মাস 2 মাস ঝুলে রাখা না হয়। তাকে ভারত থেকে হোক, দুনিয়ার যে প্রান্তে থেকে হোক, তাকে যেদিন বাংলাদেশে নিয়ে আসা হবে 1 সপ্তাহ না 1 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করুক। তার দোষ তো তদন্ত করে প্রমাণ করার কোনো কিছু নাই, তার দোষ তো প্রকাশ্য দোষ। সে তো হাজার হাজার মানুষ মারছে, তার নির্দেশেই তো মারা হইছে। এমনকি তার পুলিশ লীগ কতটা উচ্ছ্বসিত ছিল যে একজনকে মারি একজনই মরে, বাকি আর কেউ আর যায় না, বাকি সবাই থাইকাই যায়। তার এই পুলিশ লীগের বিরুদ্ধে কয়টা পুলিশের বিচার করা হইছে? এক্স্যাক্টলি। যে পুলিশগুলো আমাদের উপরে গুলি চালাইছে তারা তো বাংলাদেশ থেকে পালায় যায়নি, তারা তো দেশেই আছে। সবাই কি পালায় গেছে নাকি? পালায় গেলেও একটা অঞ্চলে পালায় আছে, একটা জেলাতে পালায় আছে। তারা পালায় থাকলো কিভাবে? আমরা জানি একটা জেলাতে পালায় আছে, ধরা হয়তোবা যারা আমাদের উপরে গুলি চালাইছে 50% মানুষ গুলি চালাইছে তারা চাকরি করে খায়, সরকারের গোলাম তারা, এই হিসেবে। বাকি 50% তো ওই মন্ত্রী এমপিদের সাথে বসেই মিটিংটা করছে। কোন জায়গায় গুলি করলে, কোন জায়গায় নিয়ন্ত্রণ করলে আন্দোলন থামবে, এটা তো পুলিশকে নিয়েই বসে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় পরিকল্পনা করছে যে কোন পয়েন্টটাতে হিট করতে হবে। তারা কই গেছে? পয়েন্ট বিচারের
রের বিষয়টা কত দূর, বিচারটা কত দূর, কবে পাবো আমরা বিচার? বিচার ওই যে বিচার যদি পাইতাম তো এতদিন অনেক কিছু শুরু হইতো, অনেক কিছুই হইতো। অনেক সময় লাগবে আরো মনে হয় আপনাদের? আমার মনে হয় মানে আদৌ কি বিচারটা হবে বলে মনে হয়? আমার এখানেও একটু বিচার কি পাবো আমরা? এখানেও আমার একটু আমরা তো মুসলিম, জালিমের যে বিষয়টা ছিল, জালিম আমাদের উপরে যেভাবে অত্যাচার করেছে, আমাদের সাধারণ মানুষদেরকে যেভাবে নির্যাতন করেছে, বাংলাদেশের ভাইদের বোনদের রক্ত যেভাবে নিয়েছে, জীবন যেভাবে নিয়েছে, পঙ্গু যেভাবে করেছে, সেটার বিচার তো লাগবে, তাই না? সেই বিচারটা কে করবে? মানে হবে তো? আপনার কাছে কি মনে হবে তো? হইলে তো ভাই এতদিন অনেক কিছুই হইতো, ওকে, শুরু হওয়ার কথা ছিল। ওকে, আপনি মানে তুমি? বিচারের তো কোনো কিছুই দেখছি না, বরং আমি যে কথাগুলো বলে কাজ ফেলছি কিন্তু চলতেছে, এমন না যে চলছে না, ট্রাইব্যুনালে কাজ চলছে। এমন হতে পারে যে আমি আজকে যে কথা করা হচ্ছে, হাদি ভাই একটা কথা বলেছিলেন, আমাদেরকে কিন্তু আশ্বাস করা হচ্ছে না ভাই। আমি যে এক মিনিট বলি যে কি হচ্ছে না হচ্ছে এটা তো কাউরে বলতেছে না। এবং আপনার মতো আরো কয়েকজনের কাছ থেকে শুনছি যে বিচারের কাজ কার্যক্রম চলতেছে। না, এটা চলতেছে কি, এটা কিভাবে চলতেছে ভাই? বিচারের কার্যক্রমের সাথে সাথে কিন্তু লাশের সংখ্যাও বাড়তেছে। যেমন আমি আজকে যে কথাগুলো বলছি, আমি আসলে কোনো স্ক্রিপ্ট করে বা কোনো কিছু করে আসি নাই, তবে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু ক্ষোভ ঝাড়বো। তো আমার একটা বন্ধুর সাথে দৈনন্দিন ভিত্তিতে আমার তার সাথে এই রাজনৈতিক আলাপ বা দেশ কেমন আছে, কি হইতেছে, কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে কথা হয়। তো আমি শুধু এখানে বলছি যে আমি আমার জায়গা থেকে ক্ষোভটা ঝাড়তে চাই, উপদেষ্টা মণ্ডলী নিয়ে যে ক্ষোভটা আছে। কারণ একদম রুট লেভেলের ব্যাপার হইলে, মানে যারা পরিচালনা করতেছে ওই জায়গাতে সমস্যা থাকলে তো সমস্যা না। তো আমি যখন বলছি যে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, তখন আমাকে মানা করে দেওয়া হয়েছে। যেমনটা মানা আমার আব্বু আমাকে আগস্টের আগে করতো, যে হাসিনার বিরুদ্ধে কোনো কিছু লেখা যাবে না। আমার যতদূর মনে পড়ে, আমি ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষে একটা পোস্ট পাই, সেই পোস্টটা আমি ফেসবুকে শেয়ার করছি। তো শেয়ার করার পর আমি রিক্সা দিয়ে যখন বাসায় আসি, রিক্সায় থাকা অবস্থায় আমার আব্বু পোস্টটা দেখে আমাকে কল করছে। কল কইরা সে আমার ভবিষ্যতের গল্প শুনাইতেছে যে তুমি যে এই পোস্টটা করে বের হইছো, তুমি এইসব করলে কবে তোমার গুম করে দিবে, তখন আমরা কই যাব, তুমি তো আমাদের একমাত্র ছেলে। আমি নিশ্চিত করতেছি, আমি আমি এই শোতে বসে বলছি, এইটা যদি প্রচার করা হয়, প্রচার হওয়ার 2 দিন পরে, 2 মাস পরে, 2 বছর পরে আমার কি অবস্থা হবে আমি জানি না। তবে আজকে যেহেতু গাজী টিভিতে বসে আমি কথাগুলো বলতেছি, গাজী টিভির কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে যদি গুম করে দেওয়া হয়, অন্তত গাজী টিভি জানি একটা নিউজ কইরা বলে যে সত্য কথা বলার কারণে আরেকটা প্রাণ গেছে। এই ব্যতীত আর কোনো চাওয়া নাই। আগস্টেও তো মুক্তি চেয়েই নামছিলাম, মুক্তির আশাই তো নামছিলাম। এখনো ধরেন মুক্তি পাওয়ার জন্য জুলাইতে, আগস্টে, হ্যাঁ জুলাই আগস্টে আর কি, আগস্টেরও তো 5টা দিন আমাদের কাটাইতে হয়েছে। আমরা ওই সময় যে চাওয়া নিয়ে নামছিলাম, এখনো তো চাওয়া সেমই থাকতেছে। তো তখনও ভয় পাইছি, এখনো ভয় পাই। আমি কথাগুলা বললাম, আমার পরিণতি কি হবে আমি বলতে পারি না। ইনশাআল্লাহ কিছুই হবে না, সত্য কথার একটা রকম দাম আছে। ছোট ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, জি, যে যেটা বললো ও আসলে যেটা বলছে যে ভয় পাচ্ছে যে আমি এখান থেকে যাওয়ার পর ওর সেফটি না হইতে পারে, এই ভিতরে যে এখন একটা ভয় কাজ করে ওদের ভাই। ওরা তো, আমি উঠছে যে একটু সিনিয়রই মোটামুটি, তো ওরা তো আসলে দেশের আগামী প্রজন্ম, ওরা দেশ চালাবে। ওরা যদি এত কিছু করার পরে ওরা যদি এখনো ভয়ে থাকে, তাহলে বুঝতে পারছেন আমরা কি করছি, আমরা কি পাইলাম। আমি কিন্তু ভয় পাই না, আমি ভাই গুম হতে চাই। আমি তো বেরোনোর পর আমার ধরে নেওয়া যাক, আমি তো বলছি আমি মরতে চাই, গুম হতে। কে গুম করবো, কার নিয়ে কত বলছি, উপদেষ্টা ভালো কি গুম করুক না, আমার সমস্যা কি, হইলাম তো একজন উপদেষ্টা গুম করলো, আমি ওই সিলটা একটু লাগাইতে চাই। আপনি তো কোনো দিন এসে গাজী টিভিতে বলবেন যে উপদেষ্টা মুখে গুম করে দিছে। গুম করবে করতে কেন ভাই, গুম করার দিন শেষ। আমি ছোট ভাইরে বলি, গুম করার দিন শেষ। এখন যদি কোনো স্বৈরাচারী হয় আমরা গুম করব, গুম আমি করব, আমরা করব ভাই। গুম করার দিন কে গুম করবে ভাই? আমার মানে চিৎকার, কিসের গুম ভাই? ভিতরে কলিজা থাকলে গুম কিসের? আপনি মানুষ, আমিও মানুষ, আসেন। সত্য কথা বলার জন্য গুম, সে কিসের, তার কিসের ক্ষমতা? সে তো অন্যের উপর পা রেখে গুম করার চিন্তা করে। তারা নিজের ক্ষমতা আসতে বলেন গুম করার জন্য। কে করবে? ব্রাদার ম্যাটার, ওইগুলো কোনো সাবজেক্ট, ওইগুলো নিয়ে চিন্তা করে না। গুম বলতে আমি এখন এটা বললাম, দেশটা তোমার আমার ভাই, আমাদের বাপের দেশ। আমি আবারও বলতে হয়, কে গুম করবে আমাদেরকে? আবার কোনো বাপের না, একজন কোন বাপের না, আবার সব আমাদের বাপেরই দেশ, কিন্তু কোনো বাপেরই না। হ্যাঁ, মানে যেই অর্থে আসলে বলতে চাই, দেশটা কারোর বাপের না। এখানে মগের মূল লোক চলতে পারে না। এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা রক্ত দেন নাই, তাদের স্যাক্রিফাইস কোনোভাবেই বৃথা যেতে পারে না। অনেক কথা বলা যেতে পারে। আমার মনে হয়, আমার তো মনে হচ্ছে যে আমি আরো
আধা ঘন্টা 45 মিনিট কন্টিনিউ করি, কিন্তু সত্যি কথা বলতে টকব্যাক থেকে 10 মিনিট আগেই বলা হয়েছে 1 ঘন্টা 5 মিনিট আমরা কথা বলে ফেলেছি। হ্যাঁ, সো আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ একটা বড় একটা এপিসোড শ্যুট করলাম আজকে। আমার জায়গা থেকে শুধু এতটুকুই বলার আছে, সত্য কিছু কথা বা বলা যেতে পারে উচিত কিছু কথা এখানে আলোচিত হলো, আমরা কথা বললাম, আপনারা বললেন, আমি শুনলাম। আমি আজকে আপনি সুযোগ দিলে আমি একটু 30 সেকেন্ড ওর একটা জিনিস করে দিই। শোনো, এখানে গুমের ব্যাপারটা আমি কিন্তু ওরে এই 2-1 বার মিডিয়াতে দেখেছি, মানে ওই যে ইউটিউবে। আমি ওদের জন্য আমার খুব মানে আমি ওদের জন্য কিছু করতে পারলে আমার কাছে শান্তি লাগবে, ব্যাপারটা এরকম। এই জন্য আমি ওরে একটা ব্যাপারে করি, নিশ্চিত করি যে আমরা কিন্তু এখানে খারাপ কিছু বলি নাই, আমরা কিন্তু বলছি যে বৈষম্য যে এখনো হচ্ছে। ফারুকী সাহেব উনি উপদেষ্টা, ফারুকী সাহেব উনি উপদেষ্টা হইতেই পারে, ওনার যোগ্যতা অনুযায়ী ওনারা বানাইছে, উনি ভালো লোক। কিন্তু ওনাকে যে বৈষম্য যে এখানে তৈরি করা হয়েছে, এখানে যে বৈষম্যটা হয়েছে, এখনো যে বৈষম্যের শিকার আমি সবাই, আমার বাংলার জনগণ যে বৈষম্যের শিকার, আমার দেশের জনগণ যে বৈষম্যের শিকার, এই বৈষম্যের জন্য এত কিছু হইলো, একজনরে সুরের মতো পালাইতে দেখলাম, তো আবার ওই বৈষম্যই যদি এখন হয়, তো এটা নিয়ে কথা বলতে তো পারি আমরা। হ্যাঁ অবশ্যই ফারুকী সাহেবরে বানাইছে কোনো সমস্যা, যার মধ্যে তারে বানা, উনি তো ওনার পরিবার তো আলোচিত। দেখেন সুমন ভাই, এখন বিষয়টা হয়ে যাচ্ছে কি, ধরেন আমি ব্যক্তিগতভাবে যেটা বললাম, আমার জন্য এই শোটা আছে একটা সারপ্রাইজ প্যাকেজ। আমি প্রতিদিনই যখন বসি এই শোটা করার সময়, তুমি কে আমি কে যখন কাজটা করি, তখনই আমার কাছে সারপ্রাইজ লাগে। কারণ আমাদের কোনো আলোচনা, কোনো এজেন্ডা নিয়ে এখানে বসা হয় না। জুলাই যোদ্ধাদের সাথে যখন আমরা কথা বলি, 17 বছরের অত্যাচারে নিপীড়িত বা অত্যাচারিত এবং এই 17 বছরের ফাইটে যারা ছিল, তাদেরকে যখন আমরা ট্রিবিউট করি, তখন কিন্তু কোনো এজেন্ডা নিয়ে আমরা এখানে বসি না। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমার হাতে কোনো স্ক্রিপ্ট নাই, কারোর হাতে কোনো স্ক্রিপ্ট নাই, সবাই যে যার মতো করে অপিনিয়নটা বলে। আমি চাই সবাই সত্যটা বলুক, যার যার মনের ভাষাটা প্রকাশ করুক। এখানে আপনার অনেক কথা থাকবে, যে কথার সাথে অনেকেরই মানে অমত থাকবে, দ্বিমত থাকবে। দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই তো আসলে স্বাধীনতা। তো দ্বিমত প্রকাশটাও আমরা নিব। এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ করার জন্য বা কাউকে ছোট করার জন্য আমরা এই শোটা করছি না, এটা আমি ক্লিয়ার করছি। এখানে যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে ওই যে আমি সবসময় আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনি যেই পাপটা করছেন, যেটা ন্যাশনালভাবে, জাতীয়গতভাবে ক্ষতি হয়েছে, একজন গণহত্যাকারীকে লেজিটিমেসি দেওয়া হয়েছে বা একজন গুমকারীকে লেজিটিমেসি দেওয়া হয়েছে, একটা অত্যাচারী শোষককে লেজিটিমেসি দেওয়া হয়েছে, সেটার জন্য তো আপনাকে মাফ চাইতে হবে। আপনি কোনো একটা সারা বাংলাদেশে বই পুস্তক সব কিছুর ভিতরে আপনি মুজিববাদী প্রচার করছেন। আপনি ফেসবুকে যদি স্ট্যাটাস দিয়ে মুজিববাদী প্রচার করেন, 10,000 কোটি টাকার কাজ 40,000 কোটি টাকায় শেষ হয়েছে, সেই কাজ 30,000 কোটি টাকা কেন বাড়লো? এই প্রশ্নটা আপনি করেন নাই। কারণ ভাই আপনার চোখে পড়ে নাই। এখন এসে অনেক বড় বড় নেতাদের কথা আপনার চোখে পড়ে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অবশ্যই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট শাসক এবং উনি দেশকে দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নাই তার। এই ব্যক্তিকে নিয়ে এখন অনেক কাজ করছেন, খুব ভালো কথা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। বাট গত 17 বছর বললেন না কেন? করলেন না, একটা কিছু করতেন, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ সততার জায়গাটা একটু প্রমাণ হতো। আমার কথা হচ্ছে, অনেকেই বলবে না, আমার মনে হয় অনেক কিছুই অনেকের বলার আছে। আমরা যা যা প্ল্যাটফর্ম থেকে বলা শুরু করি, দ্যাটস ইট। সুমন মুস্তাফিজ ভাই, আমার এই শোতে তুমি কে আমি কে এই শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি খুব আনন্দ পাই এবং খুবই কি বলবো, মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনি যে আপনি এত অকপটে এত সুন্দর সুন্দর বিপ্লবের কথা বলেন এবং আগুন ঝরান আপনার শব্দ দিয়ে। আমিও মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে আমার মনে অনেক কষ্টের বিন্দু পরিমাণও আমি হয়তো বা প্রকাশ করতে পারিনি, বাট একটু পারছি। আপনি আমাকে এখানে ডাকছেন, গাজী টিভিকেও ধন্যবাদ আমাকে হয়তো বা এখানে করার জন্য। আমি এই কথাটুকু বলতে পারছি যে আমি দেশবাসীর কাছে, আমি সবার কাছে যারা এটা শুনবে, একটাই কথা, আমরা এক বৈষম্য দূর করার জন্য মাঠে নেমেছিলাম, কিন্তু বৈষম্য এখনো পুরোপুরি দূর হয় নাই। এটা নিয়ে মানুষ হাসাহাসি করতেছে, এইটারে দূর করতে হবে। ঠিক আছে, ওকে উৎস, অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসার জন্য এবং কথা বলার জন্য। আমি শেষে এসে এতক্ষণ তো অভিযোগ জানাইছি, আমি কিছু চাওয়া প্রকাশ করতে চাই। যেহেতু কখনোই আসলে এত বড় প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয় নাই, আজকে আমার প্রথম দিন যেটা আমি এরকম ন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আমি বসে কথা বলার সুযোগ পাচ্ছি। তো এটা 5 আগস্ট বা আগস্টের পরবর্তী সময় না, সামগ্রিকভাবে আমার মাথায় সবসময় একটা জিনিস কাজ করে যে বেকারত্ব যে সমস্যাটা আছে, যেমন আমি পড়াশোনার শেষের দিকে চলে এসেছি,
আমাকে হয়তো বা বেকারত্ব সমস্যাটা ভোগ করা লাগতে পারে। বেকারত্বর যে সমস্যা আছে এইটা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা সবসময় আবার হয়তো বা বাড়ানোর একটা ব্যাপার দেখতেছি। তো এইটা যদি বাড়ে দেখা যাবে যে এইটা যদি বাড়ে তাহলে আমাদের হচ্ছে টিউশন ফিস আরও বেড়ে যাবে। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবার পক্ষে এখন যে অ্যামাউন্টটা আমাকে পে করতে হচ্ছে এইটাই হয়তো বা কিছু সময় দেওয়া টাফ হয়ে যায়। আমি যখন আরও বাড়বে আমার টিউশন ফিস তখন সে কই যাবে? ইনকাম তো বাড়তেছে না। আমার এইখানে টেকনিক্যাল সাইডের যে স্কিলটা দরকার মানুষের, যারা দেখা যায় যে ডিপ্লোমা পড়তেছে, ডিপ্লোমা পড়ে একদম সে যে তার ডিজার্ভিং প্লেসেও সে যেতে পারে না বিভিন্ন কারণে, তাকে যেন টেকনিক্যাল সাপোর্টটা দেওয়া হয়, টেকনিক্যাল স্কিলটা যেন তাকে শেখানো হয়, যাতে অন্তত দেশে দাম না পাইলেও বিদেশে যে অন্তত পরিবার চালানোর মতো কিছু করতে পারে। তো ওভারঅল এই 2-3টা চাওয়া থাকবে, হয়তো বা আরও কিছু ছিল যেটা আমি হয়তো বা বলতে পারছি না, বাট সামগ্রিকভাবে দেশের ভালো হোক, দেশের মানুষ দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখে, সবার স্বপ্ন পূরণ হোক, আমিন। দর্শক, অনেক কথাই হলো এবং বেশ কঠিন কথা হলো, সহজ কথা কম হলো এই প্রোগ্রামটায়, আজকের এপিসোডটায়। তবে সবার কথা শুনেই যেটা মনে হয় একদম শুরু থেকে ডে 1 থেকে আমাদের যতগুলো এপিসোড গেল, সবাই আসলে একটা সুন্দর দেশের, একটা বৈষম্যহীন একটা দেশের স্বপ্ন দেখে। সবাই চায় এমন একটা দেশ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ স্বাধীনতার সাথে ভয় ডরহীনভাবে চলাফেরা করবে, কথা বলবে। একটা সুন্দর দেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না। শুনতে ইউটোপিয়ার মতো লাগে, মনে হয় যে এটা মনে হয় কাল্পনিক কোনো রাজ্য, কিন্তু পৃথিবীতে এরকম দেশটা আছে। পুরোপুরি না হলেও তো অনেকখানি হয়ে যাওয়া উচিত ছিল এতগুলো প্রাণ যাওয়ার পরেও। সেটা হলো না কাদের জন্য? সেই প্রশ্নটা আপনাদের জারি রাখতে হবে, আমাকে জারি রাখতে হবে, আমাদের সবাইকে জারি রাখতে হবে। আমরা সেটাই করবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামটা দেখার জন্য, আজকের এপিসোডটা দেখার জন্য। তুমি কে আমি কে পরের এপিসোড নিয়ে আবারও আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।